পৃথিবীতে আমি বোধহয় প্রথম মেয়ে যে কিনা তার স্বামীর বিয়ের বরণডালা নিজের হাতে সাজাচ্ছি। আমার স্বামী আর তার নতুন বউকে বরণ করার জন্য। কি অদ্ভুত, তাই না? কিন্তু শুনতে অদ্ভুত লাগলেও এটাই যে নির্মম সত্য। আজকে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে, তাও সেটা আবার আমার বোনেরই সাথে। আমারই চোখের সামনে আমার স্বামী আমার বোনকে বিয়ে করছে। এর চেয়ে যন্ত্রণার পৃথিবীতে আর কিছু হতে পারে? পৃথিবীতে কোনো মেয়েই তার স্বামীর ভাগ কাউকে কখনো দিতে চায় না, কিন্তু আমার ক্ষেত্রে সেটাই হলো। এবং সেটা শুধু বাগে নয়, বরং আমার স্বামীকে চিরজীবনের মতো দিয়ে দিতে হলো আমার বোনকে। আজকের পর থেকে তার ওপর আমার আর কোনো অধিকার নেই। সে শুধুই আমার বোনের। তার এই সত্যটা খুবই কঠিন বাস্তব হলেও এটা আমাকে মেনে নিতেই হচ্ছে, কারণ আমি যে নিরুপায়। কি, কিছু বুঝতে পারছেন না তাই তো? আচ্ছা চলুন বুঝিয়েই বলি। আমি নীলাশা, আর আমার স্বামী বিবর চৌধুরী। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের পর খুব সুখে শান্তিতেই ছিলাম আমরা, কিন্তু হঠাৎ করে সবটা এলোমেলো হয়ে গেল। আমার প্রিয় মানুষটা, যে কিনা আমায় পাগলের মতো ভালোবাসতো, আমায় ছাড়া একটা দিনও থাকতে পারতো না, সেই কিনা আজকে আর আমার সাথে থাকতে চায় না, শুধুমাত্র আমি কোনোদিনও মা হতে পারবো না সেজন্য। 5টা মিনিট যে আমায় না দেখলে যার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, সে কিনা এখন সারা জীবনের জন্য আমার মুখ দেখতে চায় না। আজকে সত্যিই মনে হচ্ছে যে আদৌ কি আমি এই মানুষটাকে কখনো ভালোবেসেছিল? হয়তো না। কারণ সত্যি যদি ও আমায় ভালোবাসতো, তাহলে আমাদের 3 বছরের রিলেশন আর 2 বছরের বৈবাহিক বন্ধনকে শুধুমাত্র মা হতে পারবো না বলে এটার জন্য আমায় ছেড়ে দিতে পারতো না। আজ মনে হচ্ছে যে আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম, যে কিনা আমায় কখনো ভালোই বাসেনি। হয়তো শুধু আমার রূপের মুহে পড়েছিল। কারণ সত্যি কথা বলতে, আমি দেখতে সত্যি খুবই সুন্দর, যার জন্য কলেজ লাইফ থেকে সব ছেলেরা আমার জন্য পাগল ছিল। বিপরও হয়তো আমার সেই রূপ দেখে পাগল হয়েছিল, কিন্তু কখনো মন থেকে ভালোবাসিনি। তাই তো আজকে এত সহজে আমায় ছেড়ে দিতে পারলো। বিবরের সাথে আমার প্রথম পরিচয় হয় ভার্সিটিতে পড়ার সময়। আর আমাদের পরিচয়ের সূত্র ছিল ওর চাচাতো ভাই অরুদ্ধ। অরুদ্ধ আর আমি কলেজ লাইফ থেকেই একসাথে পড়তাম। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বিবর একদিন আমাদের ভার্সিটির একটা ফাংশানে এসেছিল অরুদ্ধর সাথে, সেখান থেকেই আমাদের আলাপ। তারপর থেকে ওই প্রথম আমাকে প্রপোজ করে। যদিও প্রথমে আমি রাজি হইনি, কারণ বিবররা ছিল অনেক বড়লোক। অন্যদিকে আমি খুবই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ওদের সাথে আমাদের স্ট্যাটাসই মিলে না। তাই বিবরকে আমার মন থেকে পছন্দ হলেও ওর প্রস্তাব আমি প্রথমে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও আমার পিছু ছাড়েনি। প্রায় 6 মাস পাগলের মতো আমার পিছনে পড়েছিল। আর ওর এই পাগলামি ভালোবাসা আমাকে বাধ্য করেছিল ওর ডাকে সাড়া দিতে। যদিও আমাদের এই সম্পর্কের কথা কেউই জানতো না, এমনকি অরুদ্ধও জানতো না। বিবরই আমাকে বারণ করেছিল ওকে না জানাতে, আর আমিও সরল মনে ওর কথা মেনে নিয়েছিলাম। অরুদ্ধ আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জানতে পেরেছিল আমাদের রিলেশনের কথা। আমাদের রিলেশনশিপের 3 বছর পর আমরা বিয়ে করি। যদিও আমাদের বিয়েতে আমার বাবা মার কোনো আপত্তি না থাকলেও বিবরের বাবা মার ঘোর আপত্তি ছিল, কারণ তারা সবসময় চাইতো তাদেরই মতো কোনো ফ্যামিলির মেয়ের সাথে ছেলের বিয়ে দিবে। কিন্তু শেষ পর্যন্ত বিবরের পাগলামির কাছে তারা সবাই হার মেনে যায়। ওরা আমাদের বিয়ে দিতে বাধ্য হয়। তারপর খুব বেশি না হলেও মোটামুটি বেশ ভালোই চলছিল আমাদের সংসার। কারণ তখন বিবরের মা বাবা আমায় মেনে না নিলেও বিবর কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আর তাছাড়াও আরও 2জন মানুষ ছিল ও বাড়িতে, যারা আমায় একদম নিজের মেয়ের মতোই ভালোবাসতো। আর তারা হলো অরুদ্ধর মা বাবা। তাই নিজের শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করলেও সেটা খুব একটা গায়ে লাগেনি। এভাবেই 2 বছর পার হয়ে যায়। আর সমস্যাটা তখনই শুরু হয় যখন বিবরের মা তার নাতি নাতনির বুক দেখার জন্য আমাকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিতে থাকে। আর বাচ্চা হলে যদি উনি আমাকে মন থেকে মেনে নেন, এর জন্য মামনি মানে অরুদ্ধর মা, আমি ওনাকে মামনি আর ওর বাবাকে ছোট আবু বলে ডাকি, কারণ ওনারাই আমাকে বলেছিলেন এই নামে ডাকতে। ও আমাকে বলে বাচ্চা নেওয়ার কথা। আর তারপর থেকে আমরা ট্রাই করতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না। এভাবে বেশ কয় মাস পার হয়ে যাওয়ার পরও যখন কিছু হয় না, তখন বিবরের মা জোর করে আমাকে আর বিবরকে ডাক্তারের কাছে পাঠায়। তারপর যখন সবাই জানতে পারে যে আমি কোনোদিনও মা হতে পারবো না, তখন থেকেই শুরু হয় অশান্তি। বিবরের মা বাবা তো আমাকে এমনিতেই সহ্য করতে পারে না, আর এখন তো আমাকে ঘরেই রাখতে চাইছে না। ওনারা আবার ওনাদের ছেলেকে বিয়ে দিতে চায়। আমার জন্য তো আর তাদের নাতি নাতনির মুখ দেখার স্বপ্ন বাদ দিতে পারেন না। ওনাদের এসব কথা শুনে মামনি আর ছোট আব্বু অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না।
যদিও ওনাদের এসব কথা শুনে সত্যি বলতে আমার খুব একটা টেনশন হচ্ছিল না, কারণ আমার বিশ্বাস ছিল যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন বিবর কখনো আমায় ছেড়ে যাবে না, ও ঠিকই আমার পাশে থাকবে। কিন্তু আমার সব বিশ্বাস ভরসা সেদিনই ভেঙে গেল, যেদিন বিবর নিজের মুখে বলল আমার জন্য ও কেন বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবে। সমস্যাটা যেহেতু আমার, সেহেতু তার দায়ও কেন ও নিতে যাবে। তাই ওর সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিল যে ওর বাবা মায়ের কথায় আরও একটা বিয়ে করতে সে রাজি। সাথে এটাও বলে দিল যে আমি যেন ওর পথে কোনো বাধা হয়ে না দাঁড়াই। সত্যি বলতে সেদিন বিবরের কথাগুলোতে আমি যতটা না আঘাত পেয়েছিলাম, এতটা কষ্ট আমি আমার জীবনে কোনো দিনও পাইনি। আমি কোনো দিনও ভাবতেও পারিনি যে বিবর আমাকে এই কথাগুলো বলতে পারবে কখনো। বিবর যে আমাকে ছেড়ে আবারও বিয়ে করতে রাজি হয়েছে, এটা শুনে আমার শ্বশুর শাশুড়ি তো সেই খুশি। ওনারা অলরেডি মেয়ে খুঁজতে শুরু করে দিয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগালো আমার ফুফি আর তার মেয়ে লিজা। লিজা এমনিতেই দেখতে সুন্দর, কিন্তু চরিত্র কুকুরের মতো। ওর কাজই হলো বড়লোক ছেলেদের সাথে সম্পর্ক গড়ে তাদের অর্থ হাতানো। আর ওর মা হলো সব কাজের একমাত্র সহযোগী। বিবরের উপর ওর প্রথম থেকেই নজর ছিল, কিন্তু তা তো বিবর আমাতেই মগ্ন ছিল, তাইও ওর কাজে সফল হতে পারেনি। কিন্তু এখন তো বিবরকে হাত করা ওর কাছে খুবই সহজ হয়ে গেল, আর ও সেটা কাজেও লাগালো। খুব অল্প দিনের মধ্যেও বিবরকে বশ করে নিল। তারপর বিবর যখন ওর মা বাবাকে লিজার কথা জানালো, ওরও রাজি হয়ে গেল, কারণ লিজা দেখতেও সুন্দর, আবার খুবই মডার্নও। ও তো আর আমার মতো নয়। এভাবে ওদের বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু লিজা ওদের বিয়ের আগে শর্ত দিয়েছিল যে আগে আমার আর বিবরের ডিভোর্স হবে, তারপর ওদের বিয়ে হবে। ওর কথায় আমার শ্বশুর শাশুড়ি তো আগে থেকেই রাজি আছে, সাথে বিবরও রাজি। কারণ আমার মতো একটা বন্ধা মেয়ের জন্য তো আর লিজার মতো এত সুন্দর এক্সট্রা মডার্ন মেয়েকে হাতছাড়া করতে পারবে না তারা। ডিভোর্সের কথা শুনে আমি বিবরকে খুব অনুরোধ করেছিলাম যে আমাকে যেন ডিভোর্স না দেয়। ও যাকে ইচ্ছে বিয়ে করুক, সংসার করুক, আমি কখনো বাধা দিব না। কিন্তু আমার কান্নার মনকে গলাতে পারিনি, কারণ লিজা বলেছিল যতক্ষণ না আমাদের ডিভোর্স না হবে ও বিবরকে বিয়ে করবে না। তাই বিবরও ওর কথা মেনে আমাকে ডিভোর্স দিয়ে সব সম্পর্ক শেষ করে দিল। আমার মা বাবাও ফুফি আর লিজাকে অনেক অনুরোধ করেছিল যেন বিবরের সাথে বিয়ে দিয়ে আমার সংসারটা নষ্ট না করে। এমনকি আমার বাবা আমার ফুফির বড় হয়ে ওনার পা অবধি ধরেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে আমাদের ডিভোর্সটা হয়ে গেল। যেদিন আমাদের ডিভোর্স হয়েছিল সেদিন আমার মা বাবা এসেছিল আমাকে তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু আমি যাইনি, বরং এক অদ্ভুত আবদার করে বসেছিলাম সেদিন যে আমি লিজা আর বিবরের বিয়ের দিন অবধি এ বাড়িতে থাকতে চাই। যদিও এতে কারো কোনো মত ছিল না, আমার মা বাবা তো কিছুতেই আমাকে এখানে রেখে যেতে চায়নি। আর সাথে মামনি আর ছোটো আব্বু চেয়েছিল যেন আমি আর এক মুহূর্ত এখানে না থাকি। কিন্তু আমি কারো কোনো কথাই শুনিনি। আমি দেখতে চেয়েছিলাম যে বিবর কতটা পরিবর্তন হয়ে গেছে আর কত নিচেও নামতে পারে শেষ পর্যন্ত, সেটাই আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। যদিও এটাতে আমার কোনো আশা পুষে রাখিনি মনে যে বিবর হয়তো নিজের ভুল বুঝতে পেরে আবারও আমার কাছে ফিরে আসবে। আমিও আবার ওকে মেনে নিব। সত্যি বলতে এটা আমি আর কখনোই চাই না। হ্যাঁ, বিবরকে হয়তো আমি আজও ভালোবাসি, তবে ওর কাছে আর ফিরতে চাই না কখনো। কারণ যে মানুষটা আমাকে ভালোই বাসে না, তার কাছে আগের আবেগ প্রকাশ করে কী লাভ। তারপর আমি বিভোর আর ওর মা বাবার হাতে পায়ে ধরে ওদের বিয়ে পর্যন্ত এখানে থাকার অনুমতি নিলাম। ওনারা ভিতরে ভিতরে বিরক্ত হলেও মুখে খুব বেশি কিছু বলতে পারলেন না, কারণ এটা তো আমার শেষ চাওয়া ওর কাছে। তাই কিছু একটা ভেবে বিভোর আমায় ওখানে থাকতে দিতে রাজি হয়ে গেল। আমার ডিভোর্সের কথা শুনে অরুদ্ধ দেশে চলে এসেছে ইউকে থেকে। ও আপনাদের তো বলাই হয়নি যে আমাদের বিয়ের পরদিনও অরুদ্ধ ইউকেতে চলে গিয়েছিল। জানি না হঠাৎ করে কেন ও এভাবে চলে গিয়েছিল। মামুনিয়া ছোট আব্বু খুব চেষ্টা করেছিল ওকে আটকানোর, কিন্তু ও কোনো কারো কথা শোনেনি। আর সবচেয়ে অদ্ভুত লেগেছিল যে অরুদ্ধ আমাকে না বলে কিছুই করতো না। সে আমাকে এটা বলা তো দূরের কথা, দূরে চলে যাওয়ার সময় একটা বারও আমার দিকে তাকায়নি পর্যন্ত। আর ওখানে যাওয়ার পর এই 2 বছরে একবারও বাড়িতে আসেনি। এমনকি মামুনিয়া ছোট আব্বু ছাড়া বাকি কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। ইনফ্যাক্ট ওনাদের সাথেও খুব কমই কমিউনিকেট করতো। আমি নিজে অনেকবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ও কোনোদিন আমার ফোনটাও রিসিভ করেনি। আননোন নাম্বার দিয়ে ফোন দিলেও আমার কণ্ঠ শুনে ফোনটা কেটে দিত। মামুনি যখন ওর সাথে কথা বলতো তখনও আমি মামুনির কাছ থেকেও ফোন নিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি, তবুও আমার সাথে কথা বলেনি। উল্টো মামুনির কাছেও ফোন দেওয়া বন্ধ করে দেয়। তাই আমিও আর পরে চেষ্টা করিনি।
প্রথমে আমি ভেবেছিলাম ও হয়তো ওকে না জানিয়ে বিবরের সাথে রিলেশন করার জন্য আমার উপর রেগে আছে, তাই আমি ওকে সব রকম চেষ্টা করেছিলাম ওর রাগ ভাঙাতে, কিন্তু পারিনি। শেষে হাল ছেড়ে দিয়েছিলাম। যদিও আমি খুব কষ্ট পেয়েছিলাম ওর এমন ইগনোর করা, কিন্তু ও নিজে যখন চায় না তখন আর আমি জোর করিনি। সত্যি বলতে আমারও খুব অভিমান হয়েছিল ওর উপর। সামান্য একটা কারণের জন্য ও আমার সাথে এরকমটা করায়, তবে বুঝতে পারিনি যে এর পিছনে সামান্য নয় বরং অনেক বড়সড় কারণ ছিল। তারপর 2 বছর পার হয়ে গেল, এরই মধ্যে ওর আর কোনো খবর পাইনি। আর এতদিন পর আমার আর বিবরের ডিভোর্সের কথা মামুনির কাছ থেকে শোনার পরও দেশে ফিরে এসেছে এবং বিবরকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বাকি সবার মতো ও ব্যর্থ হলো। বাড়ি ফিরে অরুদ্ধ আমার সাথে কথা বলতে চাইলেও আমি বলিনি। ওর উপর অভিমানের পাল্লাটা যে এতদিন অনেক ভারী হয়ে গেছে। আজকে বিবর লিজাকে বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর অরুদ্ধও বেরিয়ে গেছে, এখনও ফিরেনি। এসব ভাবতে ভাবতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার ভাবনার গোড় কাটল বাহিরে গাড়ির শব্দ শুনে। হয়তো বিবর চলে এসেছে তার নতুন বউকে নিয়ে। তাই তো তাড়াতাড়ি নিজের চোখের পানিটা মুছে উঠে রান্নাঘর থেকে বের হতে যাব। তখনই পিছন থেকে কেউ একজন কর্কশ কণ্ঠে বলে উঠল। পিছন ফিরে দেখি আমার শাশুড়ি, মানে বিবরের মা দাঁড়িয়ে। আর চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বলছে, "কি রে, খুব তো জোর গলায় বলে আমার ছেলের বিয়েতে সব কিছু নিজে হাতে করবি বলে দায়িত্ব নিলে, তো এখন বুঝি তোমার দায়িত্ব পালনের নমুনা? কখন এসেছে বরণডালা সাজাতে, এদিকে ওরা এসে পড়েছে, অথচ তোমার সাজানো এখনও শেষই হয়নি। না পারলে বলে দিতে, আমি অন্য কাউকে দিয়ে সাজিয়ে নিতাম। কাজের বেলায় অষ্টরম্ভা, আর মুখে শুধু বড় বড় কথা। এভাবে কেন বলছো আপা? ও তো সব কিছুই করছে, তাও বলছো যে ও ঠিকমতো দায়িত্ব পালন করছে না? তোমার ছেলের ফুলসজ্জার খাট সাজানো থেকে শুরু করে সবটাই তো ও একা হাতে করলো, শুধু বরণডালাই বাকি ছিল, কিন্তু সেটাও তো হয়ে গেছে, তাও বলছো কিছুই করেনি? অদ্ভুত। পিছন থেকে মামুনি কথাগুলো বলে উঠল। মামুনির কথা শুনে আমার শাশুড়ি রেগে ওনাকে কিছু বলতে যাবে, তার আগে আমি বলে উঠলাম, আচ্ছা থাক এসব কথা এখন, চলুন এবার বাহিরে, আমার বরণডালা সাজানো হয়ে গেছে। আমার শাশুড়ি হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু বাহির থেকে ওনাকে ডাক দেওয়াতে আর কিছু না বলেই সেখানে চলে গেল। আমার কাছে এসে বললেন, এখান থেকে আর কত অপমানিত হবি মা, এবার চলে যায় এখান থেকে। কেন শুধু শুধু নিজের কষ্টটা আরও বাড়াচ্ছিস এসব দেখে? সব তো শেষ, ওদের বিয়েটাও হয়ে গেছে রে মা, আর কোনো পথই রইল না। আমরাও তো তোর জন্য কিছুই করতে পারলাম না, পারলে আমাদের ক্ষমা করে দিস মা, আর এসব সহ্য করিস না। তার চেয়ে বরং এবার তোর মা বাবার কাছে চলে যা, অন্তত চোখের সামনে এসব দেখা লাগবে না, কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবি। হ্যাঁ মামনি, এবার যাব। তুমি ঠিকই বলেছ, এ বাড়িতে থাকার আর কোনো পথই আমার নেই। আমি শুধু বিবর আর লিজার বিয়েটা নিজের চোখে দেখে যেতে চেয়েছিলাম, আর সেটা যখন হয়ে গেছে তখন আর এই বাড়িতে থাকার কোনো মানে নেই। আমি একটু পরেই চলে যাব। বেশ, তাই যাস। আমি বা তো ছোটো আব্বু আমরাও কেউ চাই না তুই আর এই বাড়িতে থেকে কষ্ট পাস, তাই এই নরক থেকে বেরোলেই তুই শান্তিতে থাকবি। এখন চল বাইরে বরণ ডালাটা নিয়ে, না হলে আবার বেশি কথা শুনবি। দায়িত্ব যখন নিয়েছিস পালন তো করতেই হবে। হ্যাঁ চলো। আয় মামুনি, 1 মিনিট শোনো। হ্যাঁ বল। বলছি যে অরুদ্ধ সে কখন বেরিয়েছে, এখনও ফিরেনি? না আসেনি, আমি ফোন দিলাম তাও রিসিভ করলো না, বুঝতে পারছি না কোথায় গেল। তখন বিবরের সাথে ওভাবে রাগারাগি করে বেরিয়ে গেল, কে জানে কোথায় আছে। রাগলে তো আবার ওর মাথা ঠিক থাকে না, সেই জন্য তো আমারও টেনশন হচ্ছে, কিন্তু কি করব বলো। আচ্ছা তুমি টেনশন করো না, দেখো ও চলে আসবে। চল এখন। হ্যাঁ চলো। তারপর ওরা বাহিরে গিয়ে দেখে বিবরা চলে এসেছে। নীলেশা গিয়ে বরণডালাটা বিবরের মার হাতে দিল, আর বিবরের মা ওদের বরণ করতে শুরু করলো। এই দৃশ্য দেখে নীলেশার বুকটা ফেটে যাচ্ছে। ওর আর বিবরের বিয়ের কথা মনে পড়ছে। ও নিজেও এতদিন এভাবে বসে যে এই বাড়িতে এসেছিল একদিন বিবরের হাত ধরে, কিন্তু আজ সেটা শুধুই অতীত। আজকে ওকে খুব বেশি খুশি দেখাচ্ছে, হওয়ারই কথা, কারণ ওর তো এটা মনে হয় নীলাশার কাছ থেকে যে ও সুখ পায়নি সেটাও লিজার কাছ থেকে পাবে। এজন্যই হয়তো আজকে ওর খুশিটা বেশি। বরণের পর লিজার বিবরকে ওদের ঘরে নিয়ে গেল। এরই মধ্যে বিবর একবারও নীলাশার দিকে তাকায়নি, যেটা নীলাশার খুব খারাপ লাগলো, কিন্তু কিছু বলল না। কী বার বলবে, এখন তো আর বিবরের কাছে ওর কোনো মূল্য নেই, সেখানে ওর কাছ থেকে কিছু আশা করাও বেমানান। কিছুক্ষণ পরে অরুদ্ধ বাড়ি ফিরে আসলো, কিন্তু কাউকে কিছু না বলে সোজা রুমে চলে যায়। নীলাশার সঙ্গে ও দেখা হয়নি, কারণ ও তখন ব্যাগ গোছাতে রুমে গিয়েছিল চলে যাবে বলে। একটু পরে নীলাশা ব্যাগ নিয়ে বেরিয়ে এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে, অরুদ্ধ ছাড়া। সিঁড়ি দিয়ে নিচে নামতে বিবরের সাথেও চোখাচোখি হয়, কিন্তু ওর সাথে সাথে চোখ সরিয়ে নেয়, কারণ লিজা ওর সাথে এমন চিপকে বসে আছে যেটা দেখতে ওর ইচ্ছে করছে না।
তারপর নিজেকে সামলে সবার সামনে গিয়ে বলে, আমি আসছি, সবাই আমার জন্য অনেক সহ্য করেছেন, যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। আসছি, ভালো থাকবেন সবাই। তারপর বিপরীত দিকে তাকিয়ে বলে, তোমার জীবনটা অনেক সময় হয়তো আমি নষ্ট হয়ে গেছে, পারলে আমায় ক্ষমা করে দিও। আমি তোমায় যে সুখ দিতে পারিনি সে অপূর্ণতা যেন লিজা পূরণ করতে পারে। আসি। নীলাশার কথায় বিভোর, লিজা বা ওর বাবা মার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। উল্টো নীলাশা এখানে যাচ্ছে না বলে যেন ওরা বিরক্ত হচ্ছে। তার সব দেখে নীলাশা একটা হতাশার নিঃশ্বাস ফেলে অরুদ্ধর বাবা মার কাছে গিয়ে বলল, মামুনি, ছোট আব্বু আমি আসছি, তোমরা ভালো থেকো। আর ছোট আব্বু তোমার ওষুধগুলো ঠিকমতো খাবে, কিন্তু একদম অনিয়ম করবে না। আর তোকে খুব মিস করবো রে। হ্যাঁ রে মা, তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে আমাদের। আরে মামুনি, কাঁদছো কেন? চিন্তা করো না, যখনই তোমাদের আমার কথা মনে পড়বে সাথে সাথে চলে যাবে আমার কাছে, কেমন? তাহলে আবার আমি আসি, এরপর সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ মা, সাবধানে যাস, আর পৌঁছে ফোন করিস। আচ্ছা, আসছি তাহলে, বাই। তারপর নীলাশা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে পা রাখবে, তখনই পিছন থেকে অরুদ্ধ ডাক দিল। ওর ডাকে নীলাশা পিছন ফিরলে নীলাশাকে উদ্দেশ্য করে অরুদ্ধ এমন একটা কথা বলল যেটা শুনে নীলাশা সহ উপস্থিত সবার যেন পায়ের তলার মাটি সরে যায়। অরুদ্ধর ডাকে নীলাশা পিছনে ফিরে ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইল। নীলাশাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে অরুদ্ধ দৃঢ় পায়ে হেঁটে ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, তুই কোথাও যাবি না এই বাড়ি থেকে। যাব না মানে? কি বলতে চাইছিস তুই? এই বাড়িতে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে, কোন অধিকারে তুই আমায় এখানে থাকতে বলছিস অরুদ্ধ? হ্যাঁ বাবু, নীলাশা তো ঠিকই বলেছে, তুই এখনও কিভাবে ওকে এ বাড়িতে থাকতে বলছিস? তুই দেখছিস না এখান থেকেও কতটা কষ্ট পাচ্ছে, তুই জেনে শুনে কেন ওকে নরকে থাকার কথা বলছিস? মা, আমি যা বলছি ভেবেই বলছি। তোমার কি মনে হয় আমি এমনি এমনি ওকে এ বাড়িতে থাকতে বলছি, কোনো কারণ ছাড়াই? দেখো রুদ্র, তুই নীলাশা মাকে যে কারণেই এখানে থাকতে বলিস না কেন, আমার মনে হচ্ছে না ওর এখানে থাকা উচিত হবে। কারণ এখানে থেকেও যত বিভোর লিজে এদেরকে একসাথে দেখবে তত বেশি ওর কষ্টটা বাড়বে। তার চেয়ে বরং, বাবা, তোমরা আগে আমার পুরো কথাটা তো শোনো, তারপর ঠিক করো আমি ভুল করছি কি না। ঠিক আচ্ছা, ঠিক আছে। অরুদ্ধর কথা শুনে আর কেউ কিছু বলার আগে বিভোর বলে ওঠে, তুই বললেই তো আর আমরা ওকে এ বাড়িতে থাকতে দিব না বৃদ্ধ। তুই তোর তাই তোর কোনো কথা শোনারও আমাদের প্রয়োজন নেই। একদমই ঠিক বলেছে বিভোর। আরও কোন সম্পর্কে এ বাড়িতে থাকবে বলো তো অরুদ্ধ? বিভোরের সাথেও সব সম্পর্ক আমাদের বিয়ের আগেই শেষ হয়ে গেছে, তাই ওকে এ বাড়িতে রাখা আমি কিছুতেই মেনে নিব না। এখানে ওর আর কোনো অধিকারই নেই, সবটাই এখন আমার। তোমার মেনে নেওয়া না নেওয়াতে আমার কিছু যায় আসে না, আর তোমার মতো মেয়েরা শুধু এটাই পারে, তাই না, অন্যের সংসার ভাঙতে। আর যা করেছো তো করেছো, কিন্তু নীলাশা তো তোমার বোন হয় লিজা, ওর সংসারটাও শেষ করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না। অবশ্য তোমার মতো মেয়েদের আবার বিবেক আসবে কোত্থেকে? বিপর, তোমার ভাই কিন্তু আমাকে অপমান করছে, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। দেখো রুদ্র, আমরা কি করব না করব সেটা একান্তই আমাদের পার্সোনাল ম্যাটার, তোর এই ব্যাপারে না গলালেও চলবে। তুই তোর কাজ কর। আর নীলাশার সাথে আমরা কোনো অন্যায় করিনি, ও কোনোদিনও মা হতে পারবে না, সেটার দায়ে আমি কেন সারা জীবন বইতে যাব? সেই জন্য আমি ওকে ছেড়েছি, এজন্য আমি কোনো অন্যায় করেছি বলে আমার মনে হয় না। বিবরের কথা শুনে নীলাশার যেন কলিজাটা ছেড়ে যাচ্ছে। এতটা নিচও, এত কিছুর পরেও ওর মধ্যে সামান্য অনুতাপ নেই, বরং ওর মনে হচ্ছে যে যেটা করছে সেটা ঠিকই করেছে। এরকম একটা মানুষকে কিনেও ভালোবেসেছিল, যার কাছে ওদের এতদিনের ভালোবাসার কোনো মূল্যই নেই। এসব ভেবে এখন ওর নিজের উপরে রাগ হচ্ছে, কারণ ও একজন ভুল মানুষকে নিজের জীবনে জড়িয়েছিল। সাথে এতদিন এত কিছুর পরেও বিবরের জন্য ওর মনে যেটুকু ফিলিং ছিল সেটাও ঘৃণায় পরিণত হলো। এসব ভেবেও নিজের চোখের পানি মুছে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। আজ থেকে বিবরের কথাও মাথায় আনবে না, আর না তো ওর জন্য কোনো কষ্ট পাবে। কেন শুধু শুধু ওর জন্য কষ্ট পাবে? বিবর তো ঠিকই ওকে ছাড়া ভালো আছে, তাই ও নিজে ওকে ছাড়া ভালো থাকবে। ও বিবরকে দেখিয়ে দিবে যে ওকে ছাড়াও অচল নয়। এদিকে বিবরের কথা শুনে অরুদ্ধ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই তোর ভালোবাসা? এই তুই নাকি একদিন নীলাশাকে পাগলের মতো ভালোবাসতিস, ওকে ছাড়া নাকি বাঁচবি না, আরও কত নাটক করেছিলে একসময় মনে আছে? কিন্তু তুই যদি সত্যি ওকে ভালোবাসতি তাহলে শুধুমাত্র একটা বাচ্চার জন্য ওকে ছাড়তি না। আসলে ও শুধুমাত্র তোর মোহ ছিল। তবু আফসোস হয় এটাই জানিস, সেদিন কারো সত্যিকারের ভালোবাসার চেয়ে তোর এই মোহটাই বেশি প্রাধান্য পেয়েছিল। তুই যেতে গিয়েছিলি, সেদিন তোকে খুব লাকি মনে হয়েছিল, কিন্তু আজ তুই নিজের দোষে সবটা হারালি, যেটা একদিন ঠিক বুঝতে পারবি। কিন্তু সেদিন হয়তো আর কোনো পথ খোলা থাকবে না তোর জন্য, কারণ আমি একবার তোকে জিতিয়েছি বলে বারবার জিততে দিব না।
অরুদ্ধর কথা শুনে নীলাশা অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি বলল ও এটা? সেদিন বিপুরের মোহর কাছে কারো সত্যিকারের ভালোবাসা হেরে গিয়েছিল মানে? এটা বলে কি বোঝাতে চাইছে ও? এটা কি ওর নিজের কথা বলল? তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম যে ও আমাকে... না না, দূর, আমি এসব কি ভাবছি। নীলাশার ধ্যান ভাঙল অরুদ্ধর কথায়। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। তোর সাথে মা বাবা তোমাদের সাথে যেটা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল। আমি আসলে নীলাশাকে এমনি এমনি এখানে থাকতে বলিনি। ও এ বাড়িতে থাকবে সসম্মানে নিজের অধিকারে। তার মানে? মানেটা খুবই সহজ। আমি নীলাশাকে বিয়ে করতে চাই, আর ও এ বাড়িতে আমার স্ত্রীর পরিচয়ে থাকবে। অরুদ্ধর কথা শুনে নীলাশা বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে বলল, এসব কি বলছিস তুই রুদ্র? তোর কি মাথা ঠিক খারাপ হয়ে গেছে? ওর কথার মধ্যে পোড়ন কেটে বিপুরের মা বলল, হ্যাঁ রে রুদ্র, তুই একটা শিক্ষিত ছেলে হয়ে এসব কি বলছিস? ওর মতো একটা বন্ধা মেয়েকে বিয়ে করবি তুই? কেন রে, দেশে কি মেয়ের অভাব পড়েছে? অবশ্য তোকে কেন বলছি, সব দোষ তুই অপয়া অলক্ষী মেয়েটার। নিজের সুন্দর রূপ দেখিয়ে সব ছেলেদেরই বশ করতে চাই। প্রথমে আমার বিবরটাকে বশ করলো, কিন্তু ভাগ্যিস আমার ছেলেটা ওর পাত থেকে বেরোতে পেরেছে। আর এখন তোকে হাত করতে চাইছে রুদ্র, কিন্তু তুই বুঝতে পারছিস না। কালনাগিনী মেয়ে কোথাকার। বড় মা, নীলাশার নামে আর একটাও বাজে কথা বলবে না তুমি। আমি এখানে তোমার সাথে কিছু বলিনি, তাই যেসে আমাদের মাঝে ঢোকার চেষ্টা করো না। কি? তুই অপয়া মেয়েটার জন্য আমাকে ধমকাচ্ছিস? সব হচ্ছে হাড়ে বজ্জাত মেয়েটার জন্য। তোকে তো আজ আমি... বড় মা, আমি আবারও সাবধান করছি। তুমি কিন্তু... রুদ্র থাম না এবার প্লিজ। কেন আমার জন্য ঝামেলা করছিস? আর উনি তো ঠিকই বলেছে। তুই কেন আমার মতো বন্ধা মেয়েকে নিজের জীবনে জড়াতে চাইছিস? তুই জানিস না যে আমি কোনোদিনও মা হতে পারবো না। আর এই জন্যই তো বিবর আমাকে ছেড়ে দিয়েছে। আর তুই কিনা জেনে শুনে সেই আমাকে বিয়ে করতে চাইছিস? হ্যাঁ চাইছি, কারণ বিবরের মতো তোর প্রতি আমার ভালোবাসাটা মিথ্যে নয়। ওর মতো আমিও শুধু তোর রূপের মোহে পড়িনি। আমি তোকে সত্যিকারে ভালোবেসেছি, নিজের থেকেও বেশি। তাই তোর বাচ্চা হলো কি না হলো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। বুঝতে পেরেছিস? তুই শুধু... আমার শুধু তোকে হলেই চলবে। এসব কি বলছিস তুই? তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি, একদম প্রথম থেকে। কিন্তু বলা হয়নি, কারণ আমার ভয় হতে যদি ভালোবাসার কথা বলতে গিয়ে বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। সেই ভয়ে কোনোদিন বলিনি। আর দেখ, সেই ভয়টা আমার কাল হয়ে দাঁড়ালো। তুই আমার ভাইকে ভালোবেসে ওকে বিয়ে করে নিলি, আর সেটা সহ্য করতে না পেরে আমি তোদের বিয়ের পরদিনে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। ও এসব? তুই মিথ্যে বলছিস তাই না? বল, মজা করছিস আমার সাথে? না নীলাশা, আমার রুদ্র কোনো মিথ্যে কথা বলছে না। ও যা বলছে সবই সত্যি। মামুনি, তুমিও এসব বলছো? তার মানে তুমিও এটা জানো? হ্যাঁ রে মা, শুধু আমি নয়, তো ছোট আব্বুও জানে। রুদ্র আমাদের সাথে সব কিছু শেয়ার করতো। তাই ও যে তোকে ওদের তোদের পরিচয়ের শুরু থেকে তোকে ভালোবাসতো, সেটা আমি আর তোর বাবা দুজনেই জানি। এমনকি আমি ওকে অনেকবার বলেছিলামও তোকে সত্যিটা বলে দিতে, কিন্তু ও বলতে ওর ভয় হয় যদি ওকে ভুল বুঝিস। আর ও তো জানতো না তোর বিবরের সাথে রিলেশন হয়ে গিয়েছিল, তাই ওর মনে হতো সময় তো আর পেরিয়ে যাচ্ছে না। কিন্তু যেদিন ও তোর বিবরের সম্পর্কের কথা জানতে পারলো, সেদিনও বুঝতে পেরেছিল যে কত বড় ভুল করেছে, সত্যিটা তোকে না বলে। কিন্তু তখন তো বুঝেও কোনো উপায় ছিল না। আর শুধু বিবর নয়, তুই নিজেও বিবরকে ভালোবাসিস, তাই ও চায়নি তোদের মধ্যে বাধা হয়ে থাকতে। তাই তো চলে গিয়েছিল সবটা ছেড়ে। মামুনি, তুমি এতদিন এসব বলনি কেন আমায়? বলিনি কারণ আমি চাইনি রুদ্রর কথা জেনে তুই কোনো সংকোচ বোধ কর। আর ওই আমাকে বারণ করেছিল তোকে সত্যিটা না জানাতে, তাইও আমিও বলিনি। তাই বিবরের সাথে তুই সুখী থাক, কিন্তু এরকম কিছু হবে জানতাম না। তাহলে আমি কোনোদিনও তোর কাছে সত্যিটা লুকাতাম না। এদের সবার কথা শুনে নীলাশা যেন বাকরুদ্ধ হয়ে গেছে। নিজেকে সামলে অরুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমি যদি জানতাম রুদ্র তুই আমায় ভালোবাসিস, বিশ্বাস কর আমি অন্য কাউকে আমার জীবনে আসতে দিতাম না। কিন্তু ভুলটা তোরই, তুই সময় থাকতে বলিসনি। আমি জানি রুদ্র তুই খুবই ভালো ছেলে, তোর সাথে আমি খুব ভালো থাকবো, কিন্তু সরি রে, এখন আর সেটা সম্ভব নয়। তুই হয়তো আমায় অনেক ভালোবাসিস বলে আমায় এত বড় ত্রুটি মেনে নিয়ে আপন করতে চাইছিস, কিন্তু আমি তো জেনে শুনে স্বার্থপরের মতো আমার এই জীবনটা তোর সাথে জড়াতে পারি না। তুই আমার ভালো কাউকে ডিজার্ভ করিস আমার চাইতেও। এভাবে বলিস না নীলু প্লিজ। দেখ, একবার তোকে হারিয়ে অনুভূতি শূন্য হয়ে বেঁচে আছি। প্রতিটা মুহূর্তে তোকে না পাওয়ার বেদনায় জর্জরিত হয়েছি, কিন্তু আর পারছি না, বিশ্বাস কর। তাই তো দ্বিতীয়বার সুযোগ পেয়ে আমি আর তোকে হারাতে চাই না। প্লিজ আমায় ফিরিয়ে দিস না। তোকে খুব ভালো রাখবো আমি, কোনো কষ্ট পেতে দিব না। কিন্তু আমি যে তোকে সুখী করতে পারবো না রুদ্র, কেন বুঝতে পারছিস না? আমি বুঝতে চাইও না কিছু, আমি শুধু তোকে চাই। এবার তোকে না পেলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব।
তার জন্য তুই দায়ী থাকবি। তখন পারবি তো নিজেকে ক্ষমা করতে? রুদ্র, নীলাশা প্লিজ মা, রাজি হয়ে যা না মা ওর কথায়। আমার ছেলেটা এতদিন অনেক কষ্ট সহ্য করেছে, এবার যখন ও তোকে নিয়ে সুখী হতে চাইছে তখন প্লিজ ওকে পেরাস না। আমি মা হয়ে তোর কাছে অনুরোধ করছি। মামুনি, তুমি কি বলছো এসব? এটা সম্ভব না। কেন সম্ভব না নীলা? কারো কথা শুনে নীলাশা দরজার দিকে তাকিয়ে দেখে ওর মা বাবা দাঁড়িয়ে। ওদেরকে দেখে নীলা বলল, মা বাবা তোমরা এখানে? আমি তো এখন চলে যাচ্ছিলাম, তোমরা আবার এখানে কেন এসেছ? আমি বলেছি ওনাদেরকে আসতে। কিন্তু কেন? কারণ তুই তো আজকেও বাড়িতে যাবি, আর এখানে আজকে আমাদের বিয়ে হবে। আর তুই কি চাস আমাদের বিয়েতে আঙ্কেল আন্টি উপস্থিত না থাকবে? রুদ্র, তুই কিন্তু একটু বেশি অগ্রিম চিন্তা করছিস। আমি বললাম তো এটা সম্ভব নয়। কেন রে মা, কার জন্য তুই অরুদ্ধ বাবাকে ফিরিয়ে দিতে চাইছিস? বিপরের জন্য, যে তোর কথা একটাবারও ভাবিনি। তার জন্য তুই কেন থেমে থাকবি মা? সে তো দিব্যি ভালো আছে দেখ তোকে ছাড়া, তাহলে তুই কেন পারবি না ওকে ছাড়া ভালো থাকতে? বাবা, তোমরাও কেন অবুঝের মতো কথা বলছো বলো তো? আমি বিপরের জন্য রুদ্রকে ফিরিয়ে দিচ্ছি না। যে আমার নয় তার জন্য কেন আমি নিজের সুখটা বিসর্জন দিব? আমার মনে এখনও বিপরের জন্য কোনো জায়গা নেই। আমি তো শুধু আমার অক্ষমতার জন্য রুদ্রকে ফিরিয়ে দিচ্ছি। আর তোমরাও কি বলো তো? আমি তোমাদের নিজের মেয়ে বলে আমার সুখের জন্য তোমরা রুদ্রর এক কথায় রাজি হয়ে গেলে। কিন্তু তোমরাই ভাবো, রুদ্র কি আমার চেয়ে ভালো মেয়ে ডিজার্ভ করে না? তাহলে কেন স্বার্থপরের মতো কথা বলছো? তুই ভুল বলছিস মা, আমরা তো সেটা বলতে চাইনি। নীলু দেখ, এখানে আঙ্কেল আন্টির কোনো দোষ নেই। ওনারা তো প্রথমে রাজি হচ্ছিলেন না, পরে আমি অনেক কষ্টে ওনাদেরকে রাজি করিয়েছি। রাজি হচ্ছিল না। আরে এসব ওদের নাটক রে রুদ্র, তুই বুঝতে পারছিস না। এখনও সময় আছে, ওই মেয়েকে যেতে দে, বেশি বাড়াবাড়ি করিস না। আসলে তুমি ভালো কথার মানুষ না, তাই না বড় মা? কতবার বললাম না তোমাকে আমাদের মাঝে কথা না বলতে? অরুদ্ধ, তুই ওই মেয়েটার জন্য তোমার বড় মার সাথে এভাবে কথা বলছো? আমার ছেলে তো ভুল কিছু বলেনি ভাইজান, দোষটা তো ভাবিরই। কেন বারবার নীলাশার নামে উল্টোপাল্টা কথা বলছে? তুইও তো দেখছি ছেলের কথা সায় দিচ্ছিস, তার মানে কি তুইও চাস তো ছেলে বন্দা মেয়েটাকে বিয়ে করুক? হ্যাঁ চাই, কিন্তু আমরা চাই না, তাই এ বাড়িতে এসব কিছু চলবে না। তোমার চাওয়া না চাওয়ায় কিছু এসে যাবে না বুবু। আমার ছেলে কার সাথে বিয়ে দিব, কি করব, সেটা আমরাই ঠিক করব। তার মানে আমাদের কথার কোনো মূল্য নেই তোদের কাছে? ওগো দেখেছো তুমি? কি দেখবো বলো তো? আচ্ছা, এখন আমার কথায় যে এত খারাপ লাগছে, আমরাও তো সেদিন তোমাদেরকে অনেক অনুরোধ করেছিলাম যেন নীলাশার বিবরকে আলাদা না করো তোমরা। তোমরা কি আমাদের কথা শুনেছিলে? তাহলে আমরা কেন তোমাদের কথা শুনবো? কি এত বড় কথা? ওগো তুমি কিছু বলো। আমার সংসারে কিন্তু আমি কোনো বন্ধা মেয়েকে রাখবো না। আর আমিও কিন্তু বিবর, এই মেয়েটাও এ বাড়িতে থাকলে কিছুতেই এখানে থাকতে পারবো না। আচ্ছা, তো থাকতে হবে না, চলে যাও। কাকিমণি, তুমি কিন্তু আমার বউকে অপমান করছো। উফ মামনি, থাক না এবার। কেন তোমরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে এমন অশান্তি করছো? আমি তো চলে যেতে চাইছি, কিন্তু আমরা যে চাইছি না মা, আমরা চাই তুই রুদ্রকে বিয়ে কর আর মাথা উঁচু করে এ বাড়িতে থাক। সবাইকে দেখিয়ে দিবি যে তুইও ভালো থাকতে জানিস। হ্যাঁ মা, আমরাও যে মরার আগে তোকে সুখী দেখে যেতে চাই। আর আমরা জানি রুদ্র বাবার সাথে তুই খুব ভালো থাকবি। প্লিজ রাজি হয়ে যা মা। ধর, এটাই তোর কাছে আমাদের শেষ চাওয়া। রাখবি না আমাদের কথাটা মা? বাবা, নীলু দেখ, সবাই যখন রাজি, তুই না করিস না প্লিজ। তোর আমাকে ভালোবাসতে হবে, আমার ভালোবাসাটা গ্রহণ করলেই হবে। তোকে আর কোনো দুঃখ পেতে দিব না আমি। আমি তোকে রানীর মতো করে রাখবো। বন্দা মেয়েকে আবার রানী করে রাখবে? দুদিন পরেই নেই প্রেম ছুটে যাবে? শাট আপ লিজা, আর একটা কথা বাজে বলবে না তুমি। কেন? ও তো ঠিকই বলেছে, দুদিন পরে তুইও আমার মতো ওকে ছেড়ে দিবি। আরে কি পাবি তুই ওর কাছ থেকে? বন্দা মেয়ে ও, ওর জন্য কখনো তুই বাবা ডাক শুনতে পাবি না। স্টপ। অনেকক্ষণ ধরে শুধু এই বন্দা মেয়ে শুনতে শুনতে আমার মাথা ধরে যাচ্ছে। আমি আর নিতে পারছি না। তো চলে কেন যাচ্ছিস না এখান থেকে? এখান থেকে গেলে তো এসব কথা শুনতে হতো না, নাকি তোর ভালো লাগছে এসব কথা শুনতে? হ্যাঁ যেতাম, কিন্তু এখন আর যাওয়া উচিত বলে মনে হচ্ছে না। সত্যি মনে হচ্ছে না। এবার রুদ্রর কথা মেনে নেওয়া উচিত, আর আমি সেটাই করব। আমি অরুদ্রকে বিয়ে করব। আর আজকে তোমরা সবাই যে উপহাসটা করছো না, দেখো খুব তাড়াতাড়ি সেটা তোমাদের নিজেদের দিকেই ফিরে যাবে। আমি অভিশাপ দিচ্ছি না, তবে প্রকৃতি নিজের প্রতিশোধ ঠিকই নিবে। আর সেটা থেকে তোমরাও বাঁচতে পারবে না, সেটা তোমার ভাবতে হবে না। আর কি বললে? আমাদের উপর জেদ করে তুমি রুদ্রকে বিয়ে করতে রাজি হয়েছ? বাট আমার তো অন্য কিছু মনে হচ্ছে।
এমন নয় তো যে রুদ্রর সাথে তোমার আগে থেকেই কোনো অবৈধ সম্পর্ক ছিল, তাই তো এত সহজেই তুমি রাজি হয়ে গেলে। তোমার যা খুশি তুমি তাই ভাবতে পারো বিবর, কারণ তোমার মনটাই তো এমন নিজ। এর থেকে আর কী বা আশা করা যায় তোমার কাছ থেকে? বাদ দাও তো বিবর, যা করছে করতে দাও। আমার তো বেশ মজাই লাগছে। আর 2 দিন পর যখন আমাদের বেবি হবে, বেচারি তো তখন শুধু চেয়ে চেয়ে দেখবে। সেদিন আরও মজা হবে বলো। অরুদ্র তখন বুঝতে পারবে কি ভুলটাই না সে করেছে। দেখা যাবে সেদিন অরুদ্র তোমার মতো আবারও ওকে ছেড়ে দিল। ইস, সেটা না হয় সময় বলে দিবে। তোমার এত ভাবতে হবে না লিজা। সরি বাবি। হুম। তারপর নীলাশা আর অরুদ্র বিয়ে সম্পন্ন হয়ে গেল। অরুদ্র যেন হৃদয়টা শীতল হয়ে গেল এটা ভেবে যে ওর প্রিয়তমা আজ থেকে ওর হয়ে গেল। আর নীলাশা, সে তো হিসেব করতে ব্যস্ত, সে আদৌ নতুন জীবনটা সুখময় হবে কিনা। দেখা যাক শেষ পর্যন্ত জয়টা কার হয়। এটা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আকাশে জমেছে ঘন কালো মেঘ, সেই সাথে বইছে দমকা হাওয়া, আর খুব জোরে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের অন্ধকারে প্রকৃতির সাথে পাল্লা দিয়ে সমানভাবে ঝড় বইছে নীলাশার মনে। ওর এখনো যেন বিশ্বাসই হচ্ছে না যে ও এখন অরুদ্রর বউ। কি থেকে কি হয়ে গেল, আর এর পরিণতি কি হবে সেটা ভেবে ও অস্থির। ওর জন্য সবার মধ্যে যে একটা বিচ্ছেদটা সৃষ্টি হচ্ছে সেটাও মানতে পারছে না। এই আজকে যেমন ওর জন্য এই সংসারটা আলাদা হয়ে গেল বলে ওর মনে হচ্ছে, কারণ অরুদ্রর সাথে ওর বিয়েটা বিবর, লিজা কিংবা ওদের বাবা মা কেউই মেনে নেয়নি। তাই বিপরের মা তাদের সংসারটা আলাদা করে দিয়েছে। বিপরের মার ধারণা আমার জন্য এতদিন ওদের সংসারে শান্তি ছিল না, আর এখনও যদি আমি ওদের সংসারে থাকি তাহলে শান্তিতে পাবই না, বরং আমার জন্য নাকি বিবর আর লিজার জীবনে বিপদ নেমে আসবে। বিপরের মায়ের এসব কথা শুনে মামনি, ছোট আব্বু, রুদ্র সবাই ওনার সঙ্গে কথা কাটাকাটি করছিলেন। এক পর্যায়ে সবার সিদ্ধান্তে সংসারটা আলাদা হয়ে গেল। এসব ভেবে ওর ভিতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো। হঠাৎ ঝড়ের বেগে যাওয়ার বৃষ্টির পানি এসে গায়ে লাগায় ও বাস্তবে ফিরল। বেশ অনেকটাই ভিজে গেছে গায়ের শাড়িটা। বারান্দার রেলিং এসে দাঁড়িয়েছিল এই জন্য, তাই তাড়াতাড়ি করে ও বারান্দার গ্লাস লাগিয়ে চলে আসলো। ও এখন অরুদ্রর ঘরে আছে। ওদের বিয়ে শেষে ওদের বাবা চলে গিয়েছে, যদিও ওনাদের খুব জোর করছিল থাকার জন্য, কিন্তু তারা রাজি হয়নি। তারপর রাতে খাওয়া দাওয়া শেষে নীলাশাকে অরুদ্রর ঘরে দিয়ে গেছে ওর মা। নীলাশাও কিছু বলতে পারেনি, কারণ বিয়েটা যখন হয়েই গেছে তখন আর কি করার। ওর ঘরেই তো এখন থেকে থাকতে হবে তাকে। নীলাশা ঘরে ঢুকে দেখে অরুদ্র সোফায় বসে আছে, কপালের উপর হাত দিয়ে চোখ বন্ধ করে। ও ওর সামনে গিয়ে বলে, রুদ্র। নীলাশার ডাকেও চোখ খুলে সামনে ওকে দেখে বলে, হ্যাঁ বল, কিছু বলতে চাস? না, সেরকম কিছু না। এইভাবে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। রুমে এসে দেখলাম তুই বারান্দায় কী যেন ভাবছিস, তাই আর কি তোকে কিছুক্ষণ নীরব থেকে রুদ্র আবারও বলে ওঠে, আমি জানি নীলু, তুই আমায় মন থেকে মানতে পারছিস না, কিন্তু প্লিজ এটা নিয়ে নিজের উপর প্রেশার ক্রিয়েট করিস না। আমি তোকে কখনোই ফোর্স করব না আমাকে মেনে নিতে। তুই সময় নিতে পারিস। আমি তোর জন্য অপেক্ষা করব। প্রয়োজনে তোর জন্য সারাটা জীবন আমি অপেক্ষা করতে পারবো। আমাদের জীবনটা কেন এরকম হলো বলতো রুদ্র? কেমন ছন্নছাড়া হয়ে গেল সব কিছু। দেখ, এত ভেঙে পড়িস না, নিজেকে শক্ত কর। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝতে পারছি তুই বিবরকে বলতে পারছিস না, তোর হয়তো সময় লাগবে, তবু আমি জানি তুই ঠিকই পারবি। যার জীবনে তোর কোনো অস্তিত্ব নেই, কোনো ভ্যালু নেই, তুই তার কথা ভেবে কেন কষ্ট পাবি বলতো? বরং তোর আরও তাকে দেখিয়ে দিতে হবে যে ওকে ছাড়া তুইও ভালো থাকবি। তার জন্য তোর নিজেকে শক্ত করতে হবে। আর তোর এই লড়াইয়ে আমি সব সময় তোর পাশে আছি। হুম, তুই ঠিকই বলেছিস। আমি আর একটুও কষ্ট পাবো না, খুব ভালো থাকার চেষ্টা করব। ঠিকই তো, ওর জন্য আমি কেন কষ্ট পাবো? প্রবলেমটা যখন ও, কি হলো? কি বলতে গিয়ে থেমে গেলে তুই? না না, কিছু না। আর এখন এসব বাদ দে, তো ভালো লাগছে না তো আর এই টপিক নিয়ে কথা বলতে। ইনফ্যাক্ট আমিও চাই না বিবর কিংবা ওর সাথে সংশ্লিষ্ট বা কোনো বিষয় নিয়ে এরপর থেকে আমাদের মধ্যে কোনো কথা হোক। দেখ রুদ্র, আমিও চাই না বিবরকে বলে তোকে নিয়ে ভালো থাকতে। হ্যাঁ, যদি বিবর আমার সাথে প্রতারণা না করতো, আমি আমার জীবনে দ্বিতীয় সুযোগ দিতাম না। কিন্তু ও নিজেই যখন আমায় ছাড়া ভালো আছে, তখন আমি কেন কষ্ট পাবো বল? তবে আমার সময় লাগবে নিজেকে গুছিয়ে নেওয়ার। তুই থাকবি তো আমার পাশে? হুম, সব সময় থাকবো। এখন চল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবি, না হলে শরীর খারাপ করবে। তুই বেডে শুয়ে পড়, আমি সোফায় থাকছি। বলে অরুদ্র বালিশ নিয়ে সোফার দিকে যেতে নিলে নীলাশা আটকে দেয় আর বলে, সোফায় যাওয়ার দরকার নেই।
বেডটা যথেষ্ট বড় আছে, আমার কোনো প্রবলেম হবে না, তুই বেডে শুতে পারিস। ঠিক বলছিস তো? তোর প্রবলেম হবে না? দেখ, আমার কিন্তু সোফায় থাকতে প্রবলেম নেই কোনো। আরে বাবা, বললাম তো কোনো প্রবলেম হবে না, তুই বেডেই থাক। আচ্ছা, ওকে। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নীলাশা নিচে গিয়ে অরুদ্রর মায়ের সাথে রান্নার কাজে হাত লাগালো। যেহেতু আজকে থেকে আলাদা রান্না হবে, তাই ওদেরটা শুধু ওরাই রান্না করলো। ওরা দুজনে মিলে। ওদের রান্না প্রায় শেষের দিকে। বিবুরের মা তখন নিচে আসলো। তারপর পরই লিজাও নিচে আসলো, আর এসে বিবুরের মার কাছে কফি চাইলো। আর বিবুরের মা বলে আমাকে বলল লিজাকে কফি বানিয়ে দিতে। ঠিক সেই সময়টা রুদ্র নিচে এসে কথাটা শুনে ফেলল, আর বলে উঠল, বড় মা, নীলাশ আমার বউ, কারো চাকরানি নয়। আর তুমি হয়তো ভুলে গেছ যে কালকে তুমি নিজেই সংসারটা আলাদা করে দিয়েছ, তাই তোমার আদরের বৌমার যা দরকার ওকে নিজেই করে নিতে বলো, কেমন? অরুদ্রর কথা শুনে লিজা বলে উঠল, কি, আমি রান্না করব? ইম্পসিবল, আমার তাহলে ত্বক নষ্ট হয়ে যাবে। তাহলে আর কি, তোমার শাশুড়িকেই বলো না হয় করে দিতে। হ্যাঁ, ঠিকই বলছিস রুদ্র। বুবু, তোমার ছেলের বউ যখন ত্বক নষ্ট হওয়ার ভয়ে রান্না করতে পারবে না, তখন না হয় তুমিই করো। এছাড়া তো আর কোনো উপায় নেই। এতদিন নীলাশা ছিল বলে তুমি বাড়ির সব কাজের লোক বিদায় করে দিয়েছিলে, কিন্তু এখন নীলাশা আমার ছেলের বউ, আর আমি তো আমার বৌমাকে তোমাদের কাজ করতে দিতে পারি না। রান্না করলে তোমার বৌমার যেমন ত্বক নষ্ট হয়ে যাবে, তেমনি আমার বৌমারও তো যাবে, তাই না? হুম, আর আমার মা ঠিকই বলেছে। তাই তোমার ছেলের বউয়ের মতো নীলাশারও নিজের ত্বক পুড়ে যাওয়ার অত ভয় না থাকলেও কিন্তু আমার আছে। তাই আমার বউকে দিয়ে কারো কাজ করাতে আমি পারবো না। সো পরের বার আমার বউকে কোনো কাজের কথা বলবেও না। মনে থাকে যেন তোমাদের কথাটা। চলো মা, খেতে দাও, আমার খিদা লাগছে। নীলাশা, চলো তুমি। তারপর ওরা চলে গেল। আর বিপরের মা লিজা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন রাগে ফুঁসছে। কিন্তু লিজার আর কি, ও তো বলেই দিয়েছে যে ও কিছু করতে পারবে না। তাই বাধ্য হয়ে ওর মাকে রান্নাঘরে ঢুকতে হলো। আর লিজার হুকুমে আগেই কফি দিয়ে তারপর উনি রান্না বসালেন। কিন্তু কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। এমনিতে সারা জীবন নবাবের মতো থেকেছেন, তেমন কিছুই করতেন না। আর আগে তো সব কাজের লোক করতো। আর রান্নাবান্না অরুদ্ধর মা যা করতো তা উনি কখনোই ওসবের ধারেও যায়নি, তাই চর্চাও নেই। আর এখন তো আর কাজের লোকও নেই। নীলাশা আসার পর হিংসা করে উনি নিজে থেকে সব কাজের লোক বিদায় করে দিয়েছিলেন, যাতে করে ওকে বেশি করে খাটাতে পারে। আর এখন এই লিজা আসায় উল্টো বুড়ো বয়সে নিজেকেই খেটে মরতে হচ্ছে। এসব ভেবে ওনার কপাল চাপড়াতে ইচ্ছে করছে। খাবার টেবিলে আধ ঘন্টা যাবৎ বসে আছে বিবর। লিজা আর ওর বাবা কিন্তু খাবার আনার কোনো নামগন্ধই নেই। সে কখন থেকে ওরা খাবারের জন্য তাড়া দিচ্ছে, কিন্তু ওনার আসার কোনো নাম নেই। এদিকে বিবরের মা কি করবে ভাবছে। যা রান্না করেছে কেউ খেতে পারবে বলে মনে হচ্ছে না, তাই বয়তেও নিয়েও যাচ্ছে না। কিন্তু ওরা তো ডাকাডাকি শুরু করে দিয়েছে, তাই শেষে সাহস করে নিয়েই গেল। বাবলে যাওয়া হওয়ার হবে। টেবিলের উপর খাবার রাখতেই সবার চোখ যেন বড় বড় হয়ে গেল। এগুলো কোনো খাবার হলো? পোড়া আলু ভাজি, আর এটা কি? রুটি? ভালো মতো সেকাও তো হয়নি, এগুলো কি খাওয়া যায়? এসব কি মা, কি করছো এগুলো? আমি কি করব, বয়স হয়ে গেছে এখন। আর সেরকম অভ্যাস আছে নাকি? যা পেরেছি তাই নিয়ে এসেছি। হুম, এখন আর অভ্যাস নেই নাকি কোনোদিনও ছিল না সেটাই বলো। খুব ভালো করেই জানি আমরা। জানোই যখন বলছো কেন, আমি এসব পারবো না করতে। ইচ্ছে হলে খাও, না হলে খেতে হবে না। আচ্ছা লিজা, তুমি তো একটু মায়ের সাথে হাত লাগাতে পারতে, তাহলে তার এত অসুবিধা হতো না। আমি? মাথা খারাপ নাকি? আমি এসব রান্নাবান্না করতে পারবো না। তাহলে আর কি করার, দেখি কোনো কাজের লোক খুঁজবো। সে অবধি তুমি আর মা মিলে সামলে নিও। সরি, আমি কিছুই করতে পারবো না। যতদিন কাজের লোক না পাও ততদিন দরকার পড়লে রেস্টুরেন্ট থেকে খাবার আনবে, তাহলেই তো মিটে যায়। বলেই লিজা ওখান থেকে চলে যায়। আর বিভোর আর বাবাও বেরিয়ে যায়। আড়াল থেকে ওদের এসব দেখে অরুদ্রর মা নীলাশাকে বলে, দেখলি তো, এই তো সবে শুরু। দেখে সেই লিজার পাল্লায় পড়ে এদের কী অবস্থা হয়। সেটা দেখারই অপেক্ষায় আছি। এখন চলো, এদের ভাবনা বাদ দিয়ে আমরা আমাদের কাজ করি। হ্যাঁ চল। দেখতে দেখতে ওদের বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেল। এই 1 সপ্তাহে বিভোর আর লিজা নীলাশার সামনে আসলে এমন ভাব করছে যে বিয়ে কেবল ওদেরই হয়েছে, আর ওরা খুব এনজয় করছে। ওদের এসব নীলাশা একদমই সহ্য হচ্ছিল না, কিন্তু কিছু করারও নেই। তবে ও নিজেও কম যায় না। ওদের এসব ডলাডলি দেখে রাগে ওদেরকে দেখানোর জন্য অরুদ্রর সাথে ওদের সামনে খুব ক্লোজ হয়েছিল, যেটা দেখে বিবরের মুখটা হয়েছিল ভাবলে ওর হাসি পাচ্ছে।
তারপর থেকে বিবর আর ওর সামনে লিজার এরকম করেনি। আজকে সকালে নীলাশা নিচে গিয়ে দেখে বিবর আর লিজা হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। দেখে মনে হচ্ছে দুজনের বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড, আর ওকে দেখে লিজা যেন আরও বেশি লাফালাফি করছে। তাই ও আর ওখানে না দাঁড়িয়ে থেকে রান্নাঘরে চলে আসলো। তবুও লিজা ওকে জ্বালাতে রান্নাঘর অবধি চলে আসলো। লিজাকে আসতে দেখে নীলাশা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওর কথায় থেমে যায়। কী রে, আমায় দেখে পালাচ্ছিস কেন এভাবে? আমরা হানিমুনে যাচ্ছি শুনে কষ্ট লাগছে বুঝি, কিন্তু কি হবে বল কষ্ট পেয়ে? আর আমাদের তো আর তোদের মতো নামমাত্রে বিয়ে নয়, আমাদের ভিতরে প্রেম আছে, তাই তো আমরা হানিমুনে যাচ্ছি। আর জানিস এটা নিয়ে আমার ভিতরে কত এক্সাইটেড। ও তো সারাক্ষণ শুধু আমরা হানিমুনে গিয়ে কি করব না করব, কোথায় কোথায় ঘুরবো, বেশি বেশি রোমান্স করব, এসব ভেবেই যাচ্ছে। আসলেও আমাকে খুব ভালোবাসে তো তাই। তা সেসব আমাকে কেন বলছো? আমি কি তোমার কাছে জানতে চেয়েছি? রাগ করছিস কেন? রুদ্র তো আর তোকে বিবর যেমন আমায় ভালোবাসছে হানিমুনে নিয়ে যাচ্ছে, ও তো আর নিয়ে যাবে না, তাই না? তাই তো তোর হিংসা হচ্ছে, তাই না? বাট কি করবি বল, আসলে তুই একটা বন্ধা মেয়ে, তোকে কি আর আমার মতো কদর করবে কেউ? এই দেখ না, বিবর যেমন তোকে ছেড়ে দিল, এখন আমায় কত ভালোবাসায়। আমায় তো সেদিন বলেছিল যে ভাগ্যিস তুই বন্ধা, তাই তো ও তোকে ছাড়তে পারলো, নয়তো ও নাকি আমার মতো মেয়েকে পেতো না। এজন্য নাকি ও খুব লাকি মনে করে নিজেকে। দেখিস রুদ্রর একদিন হয়তো এটাই মনে হবে, তখন আবার তোকে ছেড়ে বিবরের মতো ছেড়ে চলে যাবে। কি করবি বল, তোর ব্যাড লাক। ওকে আসছে রে, বিবর আবার আমায় বেশিক্ষণ না দেখলে ডাকতে শুরু করবে। তারপর লিজা চলে গেল, আর নীলাশাও রুমে চলে গেল রাগে গজগজ করতে করতে। ওর ভীষণ রাগ হচ্ছে লিজার এসব কথা শুনে, আর সেটা রুমে গিয়ে অরুদ্রর উপরে ঝাড়ল। নীলাশাকে এত রাগতে দেখে অরুদ্র ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে, এত রেগে আছিস কেন বাবু? ওই বাবু মানে? আমাকে একদম এসব উল্টাপাল্টা নামে ডাকবি না, খুন করে ফেলবো কিন্তু। আচ্ছা ডাকবো না, বাট তুই এত রেগে আছিস কেন সেটা বল। রাখবো না তো কী করব, সবই আমার কপাল। ওই শুন, 1 সপ্তাহ হয়ে গেল আমাদের বিয়ের, হানিমুনে যাবি না? জানিস না নতুন বিয়ে করলে হানিমুনে যেতে হয়? নীলাশার কথা শুনে অরুদ্র 140 ভোল্টের যেন শক খেল। নীলাশা নিজে থেকে বলছে হানিমুনে যাওয়ার কথা, এটা আদৌ ঠিক শুনছে তো? না না, নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, না হলেও নিজে এমন কথা জীবনেও বলবে না। কিন্তু এখন যে রূপে আছে তাতে তো ওর সাথে কথা বলতে ভয় লাগছে। বাট কি বলবে জানতে হবে ওকে। নিজেকে সামলে নিয়ে বলল, তুই হঠাৎ করে হানিমুনে কেন যেতে চাইছিস? কেউ কি কিছু বলেছে তোকে? বলবে না তো কি করবে, নতুন বিয়ে করে সবাই হানিমুনে যায়, আমরা না গেলে তো বলবেই, তাই না? আচ্ছা তুই আগে শান্ত হ, তারপর আমায় বলতো তোকে কে কি বলেছে। তারপর নীলাশা ওকে লিজার সব কথা বলল। সব শুনে অরুদ্ররও ভীষণ রাগ হচ্ছে লিজার ওপর। সব শোনার পর ও বলল, আচ্ছা তো এই ব্যাপার, আসলে ওদের বুঝলি ভীষণ পাকনা গজিয়েছে, ওদের ডানা ছাড়তে হবে, তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। কি সেটা? বলছি, তার আগে আমি যেভাবে বলবো তুই তাই তাই করবি তো? আরে তোর প্ল্যানটা কি সেটা আগে বল না রে। উফ, এত অধৈর্য কেন তুই? বলবো তো, তার আগে তুই আমায় কথা দে। আচ্ছা যা, তুই যা বলবি সব শুনবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। এবার শোন, তাহলে আমার প্ল্যান কি কেমন হবে? দারুণ। আজকে বিবর আর লিজা হানিমুনে যাবে। ওরা রেডি হয়ে ওদের বাবা মার কাছ থেকে বিদায় নিবে, তখনই পিছন থেকে কেউ ডেকে ওঠায়। ওরা পিছন ফিরে অবাক চাহনিতে সামনে তাকায়, কারণ বিবর আর লিজা তাকিয়ে দেখে যে অরুদ্র আর নীলাশাও ওদের মতো রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে আসছে। পিছনে ওদের মা বাবাও আছে। ওরা ওদের কিছু একটা বলছে, সেটা ওরা শুনতে না পেলেও বোঝা যাচ্ছে ওরা কোথাও একটা যাচ্ছে, তাই সাবধানের কথা বলছে। বাট ওরাও যাচ্ছেটা কোথায় এত সেজেগুজে, সাথে আবার এত বড় লাগেজ নিয়ে? এটাই তো ওরা বুঝতে পারছে না। বিবরের ধ্যান ভাঙে অরুদ্রর কথায়। কী রে ভাই, আমাদের রেখে চলে যাচ্ছিস? আরে আমাদেরকেও সাথে নিয়ে যা। মানে কি, তোদেরকে আবার কোথায় নিয়ে যাব আমরা? বিবর অনেকটা রাগ দেখিয়ে কথাটা বলল। আরে ভাই, কোথায় যাব মানে কি? আরে ইয়ার, তোদের যেমন নতুন বিয়ে হয়েছে বলে তোরা হানিমুনে যাচ্ছিস, আমারও তো তেমন নতুন বিয়ে হয়েছে, তো আমরাও হানিমুনে যাব না? এটা হতে পারে? কিন্তু তোরা তো স্বার্থপরের মতো একাই চলে যাচ্ছিলি। আগে বললে একসাথে একই জায়গায় যেতে পারতাম, তাহলে আরও ভালো হতো। অবশ্য সমস্যা নেই, এখনও এক জায়গায় যাওয়া যেতেই পারে, তাই না? বাই দ্য ওয়ে, তোরা কোথায় যাচ্ছিস সেটা বল তাহলে। আমরা যেখানেই যাই না কেন, তোদের কি? আর তুই চাইলেই তোদের আমাদের সাথে নিব নাকি? কখনোই না। সো নিজের পথ নিজে দেখ, সর সামনে থেকে। এতক্ষণ লিজা চুপ থাকলেও এবার কিছুটা হলেও উপহাসের কণ্ঠেই বলল, বাহ নীলাশা, তুইও হানিমুনে যাচ্ছিস? বাবা যায়, অবশ্যই এতে কি লাভ বলতো? অরুদ্রকে তো আর সুখী করতে পারবি না। সেটা তোমার না ভাবলেও চলবে ভাবিজান। আমার বইয়ের চিন্তা আমাকে তোমার করতে হবে না। আমার বউ তোদের চিন্তা করছেও না,
ও তো শুধু সত্যিটাই বলল। বিবর স্যার তো, ওর মতো মেয়ে এর থেকে আবার কী বা করতে পারবে বলতো? কত ঢং। এই দেখ 2 দিন আগেও তোর জন্য কত না পাগলামি করলো, তুই যেন ওকে না ছাড়িস, আর এখন 1 সপ্তাহ না পেরাতেই তার মধ্যে নতুন বিয়ে করে সে হানিমুনে যাচ্ছে। ঢং। হ্যাঁ, সে তো তোমার ছেলেও নতুন বিয়ে করে খুব আনন্দে আছে, সেও তার বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে। তাহলে নীলাশা কেন দেবদাস হয়ে থাকবে? ও নিজেও অন্য কাউকে নিয়ে সুখে থাকার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? নাকি এটা বোঝাতে চাইছো যে তোমার ছেলে বলেও ভালো থাকবে, কিন্তু নীলাশা কেন ভালো থাকবে তাই? আর উনি চাইলেই কি মামুনি? আমি আর ওনার কথায় চলবো নাকি? ইনফ্যাক্ট উনি কি বললো সেটা তো আমার কিছু যায় আসে না, সো বাদ দাও। বেরোনোর সময় এসব কথায় কান দিয়ে লাভ নেই। নীলাশার কথা শুনে বিবর লিজার মতো রেগে বোম। ওরা ভাবতেও পারছে না নীলাশা ওদের মুখের উপর কথা বলছে। তারপর ওরা সবাই বেরিয়ে পড়লো যে যার মতো। বিপররা সাজেকে যাচ্ছে। ওখানে পৌঁছে ওরা হোটেলে আগে থেকে ওদের জন্য রুম বুক করা ছিল সেখানেই উঠল। পৌঁছানোর ঘণ্টাখানেক পর ওরা ফ্রেশ হয়ে বাহিরে আসলো খাবার খেতে। ওরা টেবিলে বসে সামনের টেবিলে তাকাতে ওদের চক্ষু সড়ক গাছ। এ কি, রুদ্র আর নীলাশা ওইখানে? ওদের দেখে লিজা বিবরকে বলল, এ কি, ওরা এখানে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আর আমরা যে এখানে আসবো সেটা তো বাড়িতে বলিনি যে ওরা জানতে পারবে। তাহলে এটা কি জাস্ট কাকতালীয়ভাবে মিলে গেল একই জায়গায় আসা? দূর, আমার মনে হচ্ছে ওরা যে আমরা এখানে আসবো সেটা জেনেই এসেছে। চলো তো কথা বলে আসি। তারপর ওরা দুজনে উঠে নীলাশারা যে টেবিলে বসেছে সেখানে গেল। ওদেরকে দেখে অরুদ্র বা নীলার মধ্যে কোনো ভাবান্তর হলো না। ওরা স্বাভাবিকভাবে বসে খাচ্ছে, যেন ওরা জানতো যে এরকম কিছুই ঘটবে। ওদেরকে চুপ থাকতে দেখে বিবর রেগে বলল, তোরা এখানে কেন? নিশ্চয়ই আমাদেরকে ফলো করে এসেছিস। দায় পড়েছে তোমাদেরকে ফলো করতে। আমার তো মনে হচ্ছে তোরাই আমাদেরকে ফলো করতে এসেছিস। একদম বাজে কথা বলবি না রুদ্র। আমরা আগে থেকে ঠিক করেছি যে আমরা এখানে আসব। রুমও বুকিং দিয়েছি 2 দিন আগে। আমরা 4 দিন আগে বুকিং দিয়েছি। বিশ্বাস না হলে হোটেলে খোঁজ নিয়ে দেখতে পারিস। কি? বিবর মিথ্যে বলছে। এই শোন, তোদের সাথে এরকম পেশাল করতে আমরা এখানে আসিনি। সো তোরা তোদের মতো চল, একবারও আমাদের ডিস্টার্ব করতে আসবি না। রুদ্র চলো, এখান থেকে ঘুরতে এসো, এরকম উটকো ঝামেলা ভালো লাগছে না। আর তোমাদের আবারও বলছি, সামান্য পরিমাণ লজ্জা থাকলে না এখানে কয়েকদিন আসো একবারও আমাদের বিরক্ত করবে না। চলো তো এখান থেকে। তারপর ওরা ওখান থেকে চলে যায়। আর বিবর আর লিজার রাগে অপমানে কঠোর দৃষ্টিতে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দেখলে তো এই মেয়েটার কী সাহস, কিভাবে আমাদের অপমান করলো। ভীষণ ফাঁকনা গজিয়েছেন না? সব দোষ তোমার ওই ভাইয়ের। ওর জন্য আজকেও এত সাহস পাচ্ছে। আরে বাদ দাও তো, 2 দিন পরে দেখবে যখন আমাদের বাচ্চা হবে, আর ওরা চেয়ে চেয়ে দেখবে, তখন দেখবেই ভালোবাসার ছুটে পালাবে। ওই ঘটনার পর থেকে নীলাশা আর অরুদ্রর সাথে দেখা হলে বিপর আর লিজা ওদের জেলাস করার চেষ্টা করছে। বাট ওরা কি নিজেরাই জেলাস হয়ে ফিরে এসেছে, কারণ ওরা দুজনে ওদের সামনে খুবই ক্লোজভাবে হাসি খুশি ভাব দেখিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। যেটা লিজার তেমন গায়ে না লাগলো অরুদ্রর, কিন্তু নীলাশাকে এভাবে বিপরের কিছুতেই ভালো লাগছিল না। কিন্তু এক অজানা কারণ ওর ভীষণ রাগ হচ্ছে ওদের উপর। তার রাগ দেখিয়ে বিবর লিজাকে নিয়ে ওদের থেকে অন্যদিকে চলে যায়, যেন এসব না দেখতে হয়। বিবর যে ভিতরে ভিতরে জ্বলছে এটা ওরা বেশ বুঝতে পারছে। নীলাশার খুব আনন্দ হচ্ছে। এভাবে 5টা দিন কেটে গেল ওখানে। নীলাশা এখানে অরুদ্রর সাথে সময়টা বেশ ভালোই কাটিয়েছে। সাথে ওদেরকে সায়স্তা করতে পেরেও খুশি হয়েছে। আর একটা দিনও থেকে ওরা বাড়ি ফিরে যাবে। আর এই একটা দিন ওরা নিজেদের মতো করে কাটাতে চায়। বিবর বা লিজার সাথে কোনো ঝামেলা করতে চায় না। তাই আজকে সকালবেলা রেডি হচ্ছে ওরা দুজন বাহিরে ঘুরতে যাবে বলে। অরুদ্র রেডি হয়ে বসে আছে। নীলাশা এখনও হয়নি। নীলাশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎই ওর অরুদ্রর দিকে চোখ যেতেই দেখে যে ও বেডের গালে হাত দিয়ে বসে আছে। তা দেখে ও বলে, কিরে, ওভাবে বসে আসিস কেন? বের হবি না? আমি তো রেডি। হ্যাঁ চল, ওটাই তো শুধু হলো গোড়ার গুড়ি, এছাড়া তার কিছুই হবে না, সবই কপাল। মানে কি পাগলের মতো বকছিস এসব? আর কি হবে? হ্যাঁ তাই তো, আর কি হবে? আর কিছু হওয়ার কি আমার কপালে আছে? দেখ রুদ্র, হেয়ালি না করে ক্লিয়ারলি বল, কি বলতে চাইছিস? আমার মাথা গরম করবি না কিন্তু। কি আর বলবো? বললেই বা কি? রুদ্র, এবার সোজা সাপটা বলবি, না হলে আমি তোর মাথা ফাটাবো। আরে বলছি। দেখ, আমরা হানিমুনে, কিন্তু লাভটা কি হলো? হ্যাঁ, বিবর্ল যা ওদেরকে নাজেহাল করতে পেরেছি, কিন্তু তাতে কি? আসল জিতটা তো ওদেরই হলো, তাই না? সেটা কিভাবে? দেখ, মানুষ হানিমুনে আসে তো আর শুধু ঘুরতে না, সঙ্গে রোমান্সও করতে আসে। আর ওদের সাথে আর যাই হোক না কেন, ওরা রোমান্সটা কিন্তু ঠিকই করেছে। তাই ওদের হানিমুন আসাটাও সার্থক। কিন্তু আমার বেলা শালা, আমার কপালে তো আর বউয়ের সাথে রোমান্স করা লেখা নেই। আমার হানিমুনে এসে লাভটা কি হলো? কি আর বলবো, সবই আমার কপাল।
অরুদ্রর কথা শুনে নীলাশা কিছুক্ষণ ওর দিকে অদ্ভুত চাহনিতে চেয়ে থেকে বেরিয়ে চলে গেল, কিন্তু কিছু বলল না। এদিকে নীলাশা ওভাবে বেরিয়ে যায় অরুদ্র ভাবল ও হয়তো রাগ করে চলে গেছে, তাই ও নিজেও আর দেরি না করে ওর পিছনে ছুটল ওকে আটকাতে। নীলু, এই নীলু, আরে বাবা আমি তোর সাথে মজা করেছি, প্লিজ রাগ করিস না। আরে দাঁড়া না রে বাবা, সত্যি বলছি আর কোনোদিন তোর সাথে এমন মজা করব না, প্লিজ এবারের মতো মাফ করে দে প্লিজ। এই দেখ কানে ধরছি। ওই রাস্তার মাঝে এসব কি শুরু করেছিস? কানসার না, আগে বল তুই রাগ করিসনি? না করিনি। এবার চল, ঘুরতে যাবি না? চল। তারপর ওরা দুজনে সারা দিন ঘুরে সন্ধ্যার সময় হোটেলে ফিরে আসলো। এসে রুমে ঢোকার আগে নীলাশা এমন ভাব করলো যে ওর খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস কিনতেও সে ভুলে গেছে, কিন্তু ও খুব এখন টায়ার্ড, তাই যেতে পারবে না। আর কালকে তো ওরা চলে যাবে, সো আর কেনার সময়ও পাবে না। তাই ও অরুদ্রকে বলল জিনিসগুলো নিয়ে আসতে। আর তো নীলাশা বলতে পাগল, তাই যা বলবে সেটাও করবেই। সো এখানে বিনা বাক্যে নীলাশার কথা মেনে আবারও বেরিয়ে গেল জিনিসগুলো কিনতে। ও যেতে নীলাশা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এবারও নিশ্চিন্ত ওর কাজগুলো করতে পারবে, কারণ ও অরুদ্রকে যা যা আনতে বলেছে তাতে 1.5 ঘন্টা নিচে ও ফিরতে পারবে না, এটা তো শিওর। আর তার মধ্যেও সব কাজও কমপ্লিট হয়ে যাবে। প্রায় 2 ঘন্টার পর অরুদ্র বেরিয়ে এসে রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার হয়ে আছে। কিন্তু নীলাশা তো রুমে এসেছে, তাহলে লাইট অফ করে রুমটা অন্ধকার কেন করে রেখেছে? কোথায় ও? রুমে ঢুকেও নীলাশাকে 2-3 বার ডাকও দিল, কিন্তু কোনো সাড়া না পেয়েও দরজা আটকে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রুমের লাইট অন করে সামনে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ বেডসহ পুরো রুমে নানান রকম ফুল দিয়ে সাজানো। আর নীলাশা একটা লাল বেনারসি পরে ওর সামনে দাঁড়িয়ে আছে, পুরো পরীর মতো লাগছে ওকে। ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। অরুদ্রকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নীলাশা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তারপর দৃঢ়ভাবে একদম ওর কাছে গিয়ে দাঁড়ালো। নীলাশা ওর সামনে এসে দাঁড়াতে ওর হুঁশ হয়। ওকে এভাবে দেখে ওর হাতটা খুব দ্রুত যেন বিট করছে। ও কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু ও তো নীলাশার সম্মতি ছাড়া কিছুই করতে চায় না। তাই নিজেকে সামনে নিয়ে বলল, এসব কিরে নিল? ঘরটা এভাবে কে সাজিয়েছে? আমি। কেন, পছন্দ হয়নি? হ্যাঁ, তা হবে না কেন, খুব পছন্দ হয়েছে। বাট তুই হঠাৎ করে এসব কেন করলি? আর তুই নিজেই বা নতুন বউয়ের মতো এভাবে সেজেছিস কেন? অরুদ্রর কথা শুনে নীলাশা 2 হাতে ওর গলা জড়িয়ে ধরে ওর আরও কাছে গিয়ে বলল, কেন আবার? তোর স্বপ্ন পূরণ করতে। নীলাশা ওর এত কাছে আসায় ও যেন কথা বলার শক্তিই পাচ্ছে না, তবুও নিজেকে সামনে নিয়ে বলল, আমার স্বপ্ন মানে? কোন স্বপ্নের কথা বলছিস তুই? ওটাই, যে হানিমুনে এসে রোম্যান্স করার স্বপ্ন। কেন, তুই তো বললি সকালবেলা মনে নেই যে হানিমুনে এসেছিস অথচ রোম্যান্স করতে পারলি না, খুব আফসোস করেছিলি, তাই আমি তো স্বপ্ন পূরণ করার ব্যবস্থা করেছি। নীলাশার কথা শুনে অরুদ্র ওকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখ নীলু, আমি তখন মজা করে ওসব বলেছিলাম, তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? আমারই তো কোনো আফসোস হচ্ছে না, তুই যে আমার সাথে আছিস এটাই আমার কাছে অনেক। আমি তো বলেছি আমি কখনোই তোকে এসব নিয়ে ফোর্স করব না, যতদিন না তুই আমার মন থেকে মেনে নিতে না পারিস। সো রিল্যাক্স, তোকে এভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসতে হবে না। বলে অরুদ্র ওখান থেকে চলে আসতে নেয়, কিন্তু তার আগে নীলাশা ওকে আটকে ওকে জড়িয়ে ধরে বলে, আমি নিজের মন থেকেই তোকে মেনে নিয়ে তোর কাছে ধরা দিতে চাইছি রুদ্র, কোনো রকম জোরাজুরিতে নয়। বিলিভ মি, আমিও চাই তোর মাঝে ডুব দিতে, তোর রঙে নিজেকে রাঙাতে, অতীতের সব খারাপ অধ্যায় বলে তোকে নিয়ে বাঁচতে চাই। তুই দিবি না আমায় সে সুযোগ? নিবি না আমায় আপন করে? হ্যাঁ নেব। এতদিন যে তোর এই কথাগুলো শোনার অপেক্ষাতেই আমি ছিলাম, আর আজকে যখন সেই অপেক্ষার অবসান ঘটল, তুই নিজে আমার কাছে ধরা দিলি, তখন তো আর ছাড়ছি না তোকে। আজ সব সুদে আসলে উসুল করে নিব। যা, অসভ্য কোথাকার। বলেই নীলাশা ওর বুকে মাথা লুকালো। ওকে এভাবে লজ্জা পেতে দেখে অরুদ্র মুচকি হেসে ওকে কোলে তুলে বেডের দিকে গেল। আজকে সব অশান্তির অবসান ঘটিয়ে ওরা দুজন দুজনকে আপন করে নিল, হারিয়ে গেল ভালোবাসার সাগরে। দেখতে দেখতে সমাজে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। এই মনে হচ্ছে যে সেদিনে না ওদের বিয়ে হলো, অথচ এর মধ্যে যে কখনো 6টা মাস পার হয়ে গেল বুঝতেই পারল না কেউ। আজকে অরুদ্র নীলাশার 6 মান্থ অ্যানিভার্সারি। একসাথে অনেক খুশি আনন্দের মাঝে দিয়ে 6টা মাস পার করলো ওরা। আর এখন ওদের একটাই কামনা, বাকি জীবনটাও যেন এইভাবে একসাথে হাসি আনন্দের মাঝে কাটিয়ে দিতে পারে। সেই হানিমুন থেকে আসার পর থেকে খুব ভালোই চলছে ওদের জীবন। ওদের দুজনের এই অটুট বন্ধন বিপর্লিজা শত চেষ্টা করেও ভাঙতে পারেনি। নীলাশা এখন রেডি হয়ে বসে আছে অরুদ্রের অপেক্ষায়, কারণ আজকে ওরা বাইরে ঘুরতে যাবে। একটু পরে অরুদ্র অফিস থেকে আসলে ওরা একসাথে বেরিয়ে পড়ে। তারপর সারা বিকেল ঘুরে সন্ধ্যার পর ওরা বাড়ি ফিরে আসে।
রাতে ঘুমানোর আগে নীলাশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনি করছিল। হঠাৎই পিছন থেকে একজোড়া হাত এসে ওকে সযত্ন জড়িয়ে ধরল। তা দেখে নীলাশা মুচকি হাসে। ও না তাকিয়ে বুঝতে পারে যে এটা অরুদ্র। ও ছোঁয়া যে ওর পরিচিত। অরুদ্র ওকে জড়িয়ে ধরে একদিন ওর দিকে তাকিয়ে থাকতে দেখেও জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ওভাবে তুমি তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে যেন আজ নতুন দেখছো আমায়। হুম, আসলে তোমাকে যতবারই দেখি না কেন আমার মন পড়ে না, শুধু তোমার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। তাই নাকি? হুম, বলে অরুদ্র নীলাশার গাড়ে ওর ঠোঁট ছোঁয়ায়। ওর ছোঁয়াতে নীলাশা যেন কেঁপে ওঠে। আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। ও জানে যে অরুদ্র এখন ওর সঙ্গ চাইছে, ওকে কাছে পেতে চাইছে। এটে বুঝেও যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বিয়ে 6 মাস পেরিয়ে গেল, আজও অরুদ্র ওর কাছে আসলে ঠিক সেই প্রথমবারের মতোই অনুভূতি হয়। আজও সে লজ্জা কমল না তার। অবশ্য ওর এই লজ্জা পেতে দেখে অরুদ্র বেশ ভালোই লাগে। আরও বেশি করে ওকে কাছে পেতে ইচ্ছে করে। কিছুতেই নিজেকে আর সামলাতে পারে না। আজও তার ব্যতিক্রম হলো না। নীলাশাকে ওভাবে লজ্জায় লাল হতে দেখে ও আর নিজেকে সামলাতে পারল না, হারিয়ে গেল ওর মাঝে। আর ওকেও বড়ি দিল ভালোবাসার আদরে। হাসপাতালের করিডোরে বসে আছে বিবর, লিজা। ওরা দুজনেই ডাক্তার দেখাতে এসেছে। দুজনের মুখে চিন্তার ছাপ। কারণ গত 3 মাস ধরে ওরা বেবির জন্য ট্রাই করছে, বাট ফলাফল শূন্য। এ নিয়ে ওদের চিন্তার কোনো শেষ নেই। বিবর আর ওর বাবা মা তো ধরেই নিয়েছে যে নীলাশার মতো লিজারও কোনো সমস্যা আছে। এ নিয়ে তো বিবরের মায়ের আফসোসে শেষ থাকছে না। তবে লিজার এখন অন্য কিছু মনে হচ্ছে, যদিও কাউকে কিছু বলেনি সেটা, কারণ ও আগে সবটা নিশ্চিতভাবে জানতে চাইছে। তাই আজকে ওরা আবার ডাক্তারের কাছে এসেছে। বিবর লিজাকে নিয়ে সে ডাক্তারের কাছে এসেছে, যে ডাক্তার গতবার নীলাশার ওর টেস্ট করিয়েছিল। ডাক্তার পরিচিত, আর গতবারও খুবই আন্তরিকতার সাথে ওদের দেখিয়েছিল। তাই এবারও ওনার কাছেই আসলো। লিজাও এতে আপত্তি করেনি। অবশেষে ওদের সিরিয়াল পড়লো, ওরা ভিতরে যায়। ওকে দেখে ডক্টর জিজ্ঞেস করে, আরে মিস্টার বিবরসে, তা কি মনে করে এসেছেন? আবার আর সাথে ওটা কে? সব বলছি, তার আগে তো বসি। হ্যাঁ শিওর, সিট প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ, এবার বলুন কি সমস্যা? আর আপনার সাথে ইনি কে? ডক্টর, ও হচ্ছে লিজা, আমার ওয়াইফ। হোয়াট? ইনি আপনার ওয়াইফ? তাহলে নীলাশা, ও কোথায়? আপনি তো সবই জানেন ডক্টর। গতবার তো আপনার কাছেই এসেছিলাম নীলাশাকে নিয়ে। আপনার মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, খুব ভালো করেই মনে আছে। সেটা কি আর ভোলা যায়? হ্যাঁ, সেই জন্যই আসলে নীলাশা কোনোদিনও মা হতে পারবে না জানার পর আমার মা বাবা কেউই আর চায়নি আমি ওর সঙ্গে সংসার করি। আর কি, আমাকে তাই ওকে ছাড়তে হয়েছে। শুধুমাত্র এই কারণে ওকে ছেড়ে দিলেন? আচ্ছা, সেটা কি শুধুই আপনার মা বাবার ইচ্ছে, নাকি আপনারও ইচ্ছে ছিল মিস্টার বিবর? দেখেন ডক্টর, সব ছেলেদের মতো আমারও তো ইচ্ছে হয় বাবা ডাক শোনার, বাট ওর জন্য আমি কেন সেটা থেকে বঞ্চিত হব বলুন? এটা তো হতে পারে না, তাই না? সমস্যাটা যখন ওর, তখন সেই দায় আমি কেন নিব? হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলেছেন। হায় রে নিয়তি। আচ্ছা, নীলাশা এখন কোথায় জানেন আপনি? নাকি পরে আর ওর কোনো খোঁজই নেননি? আছে, আমাদের বাড়িতেই আছে। মানে? কেন? কারণ আমি ওকে ছেড়ে দেওয়ার পর আমার ভাই ওকে বোকার মতো বিয়ে করে নিয়েছে। বলে নাকি ও ওকে ভালোবাসে, তাও আবার ওর মতো একটা মেয়েকে। কতটা বোকা আপনি একবার ভাবুন। ঠিকই করে বলেছেন, আসলে খুবই বোকা। তবে সেটা সে আসলেই কে, সেটা একটু ডাউট হচ্ছে আমার। মানে? না, তেমন কিছু না। আচ্ছা ছাড়ুন এসব। তা এবার এটা বলুন যে আপনি হঠাৎ আপনার নতুন স্ত্রীকে নিয়ে আমার কাছে কেন আসলেন? আসলে ডক্টর, আমাদের বিয়ে 6 মাস হয়ে গেছে, আর 3 মাস পর থেকে আমরা বেবি নেওয়ার জন্য ট্রাই করছি, বাট হচ্ছে না। আর সেজন্য মনে হচ্ছে যে নীলাশার মতো লিজারও কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য এসেছি। আপনি যদি টেস্ট করে দেখতেন। কেন, ওনারও যদি নীলাশার মতো কোনো সমস্যা থাকে তাহলে আপনি ওনাকেও ছেড়ে দিবেন? ওনার কথার কোনো উত্তর দিল না বিবর। তা দেখে উনি হালকা হেসে বললেন, যাকগে, ছাড়ুন সেসব। আপনার ব্যাপারে আমি যা ভালো মনে হয় করবেন। তবে আমার মনে হচ্ছে এবার সত্যিটা আপনাকে জানানো উচিত। ডক্টরের কথা শুনে লিজা বলে উঠল, কোন সত্যি ডক্টর? হ্যাঁ, আপনি কোন সত্যি কথা বলার কথা বলছেন বলুন তো? এটাই যে আপনার মনে হচ্ছে না যে আপনাদের বেবি হচ্ছে না বলে সমস্যাটা হয়তো যে ইনার, আসলে সমস্যাটা ইনার নয়। সমস্যাটা হলো। কি হলো ডাক্তার, থেমে গেলেন কেন? বলুন, কি বলতে চাইছেন? আসলে মিস্টার বিবর, সমস্যাটা আপনারই। ডক্টরের কথা শুনে বিবর যেন 40 ভোল্টের শক খেল। তবে লিজার মধ্যে খুব একটা উত্তেজনা দেখা যাচ্ছে না, কারণ ওর আগেই মনে হয়েছিল যে এবারেও যখন সমস্যা হচ্ছে তাহলে সমস্যাটা বিবরেরই। আর ও খুশিও হয়েছে, কারণ সমস্যাটা যে ওর নয়। হোয়াট?
আপনি এসব কী কথা বলছেন ডাক্তার? আমার কেন সমস্যা হতে যাবে? আমি তো গতবার আপনার কাছ থেকে টেস্ট করিয়েছিলাম, আর আপনিই তো বলেছিলেন আমি একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো ছিল নীলাশার। তাহলে আজকে কেন এসব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? উল্টাপাল্টা নয় মিস্টার বিবর, আমি যেটা সত্য সেটাই আপনাকে বলছি। আচ্ছা, তাহলে সেদিন কেন বলেছিলেন যে আমার কোনো সমস্যা নেই? বলেছিলাম কারণ নীলাশা। নীলাশা? হ্যাঁ, নীলাশা, যাকে আপনি কখনো মা হতে পারবে না বলে ছেড়ে দিয়েছিলেন। আসলে নীলাশার কোনো সমস্যাই ছিল না। ও মা হতে পারবে, বাট কখনো আপনি বাবা হতে পারবেন না। আর এটা আমি প্রথম আপনাদের দুজনের টেস্ট করে জেনেছিলাম, এবং নীলাশাকে আগে জানিয়েছিলাম। আর সবটা জেনেও আমাকে রিকোয়েস্ট করছিল সত্যিটা যেন আপনাকে না বলি, তাহলে যে আপনি সহ্য করতে পারবেন না। তাই দোষটাও নিজের কাঁধে নিয়ে আমাকে দিয়ে আপনাকে মিথ্যে কথাটা বলিয়েছিল। আমি অবশ্য প্রথমে রাজি হইনি, কারণ ওর তো কোনো সমস্যা নেই, তাহলে জেনে শুনে কেন ওর দোষ আছে আমি বলবো। কিন্তু ও আমাকে কেঁদে কেটে অনেক রিকোয়েস্ট করছিল, বলে শেষে আমি বাধ্য হয়েছিলাম আপনাকে এটা বলতে। আসলে ও কখনো চায়নি যে আপনি ওর কাছে মাথা নিচু করে থাকুন। আর ও আমাকে এটাও বলেছিল যে ওর দৃঢ় বিশ্বাস আছে আপনার উপর, যে যতই আপনি জানুন যে দোষটা ওর, তবু আপনি ওকে কখনো ছেড়ে দিবেন না। তবে আজকে আপনার কথাগুলো শুনে আমার সেই ধারণা পাল্টে গেল, যে মেয়েটা আপনার কথা ভেবে আপনার এত বড় সমস্যাটা নিজের কাঁধে নিল, সে আপনি কিনা ওকে ছেড়ে দিলেন। এটা জানার পর সত্যিটা আপনাকে না জানিয়ে পারলাম না। ডক্টরের কথা শুনে বিবরের মাথা যেন কাজ করছে না, চোখ দুটো ভীষণ জ্বালা করছে। খুব ইচ্ছে করছে জোরে জোরে কাঁদতে। আজকে ও নিজের ভুলটা বুঝতে পারছে, যে ও কী হারিয়েছে। ও সত্যিই হীরা চিনতে ভুল করেছে। অনেক কষ্টে নিজেকে সামলে ওখান থেকে বেরিয়ে আসলো। লিজাও ওর পিছন পিছন আসলো, খুশি মনে, যদিও সেটা বিবরকে বুঝতে দিল না। আহারে বেচারা, খুব কষ্ট পাচ্ছে। পাক, তাতে ওর কি? ও তো বিবরকে ভালোবেসে বিয়ে করেনি। ওর জন্য যে দুঃখ পাবে, বরং এর মধ্যে ওর ঠিক করা হয়ে গেছে আবার বিবরের থেকে ইচ্ছে মতো লুট করার জন্য অন্য কারোর সাথে বেগে যাবে। সারা রাস্তা কেউ আর কারোর সাথে কোনো কথাই বলল না। এদিকে সকালবেলা নীলাশা অরুদ্রর মার সাথে রান্না শেষ করে টেবিলে খাবার এনে রাখছিল, কিন্তু হঠাৎ করে মাথাটা ভীষণ ঘুরছে। আজ কয়েকদিন ধরেই এমন লাগছে তার, তবে আজকে একটু বেশি খারাপ লাগছে। হঠাৎই আর ঠিকই থাকতে পারল না, মাথা ঘুরে ওখানেই পড়ে গেল। নীলাশা যখন পড়ে যাচ্ছিল তখনই অরুদ্র নিচে আসছিল, আর নীলাশাকে পড়ে যেতে দেখেও ছুটে এসে ওকে ধরে ফেলল, আর জোরে জোরে ওর মাকে ডাকলো। ওর চিৎকার শুনে ওর মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে নীলাশাকে ওভাবে দেখে ভয় পেয়ে কাছে গেল তার। ততক্ষণে ওদের চিৎকারে ওর বাবাও বেরিয়ে এসেছে। তারপর অরুদ্র ওকে রুমে নিয়ে খাটে শুইয়ে মাথায় পানি ডালতে লাগলো, আর বাবাও ডক্টরকে ফোন দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর ডাক্তার এসে ওকে দেখলো। ডক্টর, কি হয়েছে? ও এভাবে পড়ে গেল কেন? হ্যাঁ, সেটাই তো, হঠাৎ করে কি হলো যেভাবে পড়ে গেল? ওর যে শরীরটা খারাপ সেটা তো আমাকে বলেনি, আরও সকাল থেকে আমার সাথে কত কাজ করলো। ও শরীর খারাপ জানলে কি আমি ওকে কাজ করতে দিতাম? এই মেয়েটাও না ভীষণ চাপা স্বভাবের। আরে এত উত্তেজিত হবেন না আপনারা, এটা খুব বড় ব্যাপার নয়। এ সময় একটু একটু এমন হয়েই থাকে, ইটস নর্মাল। এই সময় মানে কি কি বলছেন কি আপনি ডক্টর? কেন, আপনারা এখনও কিছু জানেন না? টেস্ট করাননি? না, আর কিসে টেস্ট করাবো? আপনি কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ ক্লিয়ারলি কথাটা বলুন। আরে উনি তো প্রেগনেন্ট, আর এই অবস্থায় একটু একটু শরীর খারাপ হবে, এটা সিরিয়াস তেমন কিছু না। ডক্টরের কথা শুনে নীলাশা ছাড়া বাকি সবার চোখ যেন বড় বড় হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আর তখনই ওই সময় ওদের ঘরের সামনে দিয়ে বিবরের মা যাচ্ছিল। উনিও কথাটা শুনে অবাক হয়ে ভিতরে যায়, ভালোভাবে বোঝার জন্য যে উনি কি বলতে চাইছেন। কি হলো, সবাই এমনভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? ওনার কথা শুনে কেউ কিছু বলার আগেই বিবরের মা বলে ওঠে, আরে ডাক্তার মশাই, এরকম ভুলভাল কথা বললে তো সবাই এভাবেই তাকাবে, তাই না? মানে কী বা ভুলভাল বললাম আমি? ভুলভাল নয় তো কি? আরে ও একটা বন্ধা মেয়ে, ও কী করে প্রেগনেন্ট হবে বলুন তো? হোয়াট? আপনারা কী বলছেন এসব? 25 বছর ধরে ডাক্তারি করছি, আমি 100% শিওর যে উনি প্রেগনেন্ট। কিন্তু ডক্টর, এটা কি করে সম্ভব? আমরা তো জানি আমার স্ত্রী কখনো মা হতে পারবে না, তাহলে আপনার কথা কীভাবে আমরা বিশ্বাস করব বলুন? আরে ঠিকই বলছি আমি, তবুও আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে টেস্ট করে দেখতেই পারেন। কোনো টেস্ট করে লাভ নেই ডক্টর, আপনি ভুল বকছেন। ও কোনোদিনও মা হতে পারবে না, এটাই সত্যি। আর আমার ছেলে তো আর ওকে এমনি এমনি ছেড়ে দেয়নি। উনি ভুল কোনো কিছু বলছে না মা, উনি যা বলছে তা সব সত্যিই বলছে।
হঠাৎই কারো কথা শুনে সবাই পিছনে ফিরে দেখে বিভোর আর লিজা দাঁড়িয়ে। বিভোর বাবা, তুই কি বলছিস এসব? তুই তো সবটা জানিস। তাহলে আর তোরা ডক্টরের কাছ থেকেই তো এলি। তা কি বললো ডক্টর? এই মেয়ের মতো লিজারও সমস্যা আছে, তাই না? আর দেখ ওখানে কি নাটক শুরু করেছে, বলে কি না এই মেয়ে নাকি প্রেগনেন্ট। হ্যাঁ মা, এটাই সত্যি। আর নীলাশা বা লিজা ওদের দুজনেরই কারো কোনো সমস্যা নেই, সব সমস্যা আমার। আমি কখনো বাবা হতে পারবো না মা। বিবরের কথা শুনে ওর মা দু কদম পিছিয়ে গিয়ে বলল, এসব তুই কী বলছিস বাবু? মজা করছিস আমার সাথে, তাই না? মা, আমি মজা করছি না, আমি সত্যি বলছি। আর নীলাশাও সব সত্যিটা জানে। নীলাশা, ও জানতো যে সমস্যাটা ওর নয়, তোর। হ্যাঁ রুদ্র, ও সবটা জানতো। ও চায়নি সত্যিটা জেনে আমি কষ্ট পাই, সেজন্য দোষটা নিজের কাঁধে নিয়ে আমাকে খুশি রাখতে চেয়েছিল। আর আমি কি করলাম? সত্যি আমি খুবই খারাপ। তুই ঠিকই বলেছিলি রুদ্র, আমি ওর যোগ্য না। ভালোই হয়েছে তুই ওকে নিজের করে নিয়েছিস। আমি কখনোই ওকে তোর মতো করে সত্যিকারের ভালোবাসতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দিও নীলাশা। না বিভোর, তোমায় আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা তো আমি তোমায় সেদিনই করে দিয়েছি, যেদিন বুঝতে পেরেছি অরুদ্র আমার জীবনের সব থেকে বড় পাওয়া, যাকে পেয়ে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে থাকতে পারবো। বিভোরের মাও আজ বুঝতে পারছে যে কি ভুলটাই না সে করেছে, কিন্তু আজ যে তার আর সে ভুলের আর কোনো সমাধান নেই। এখন শুধুই দিন শেষে আফসোসের নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। কেটে গেল আরও কয়েকটা বছর। এই কয়েক বছরও বদলে গেছে অনেক কিছু। পার্কের ভিতরে দুটো ছোট ছোট ছেলে মেয়ে একসঙ্গে খেলছে, আর পাশেই তাদের মা বাবা বসে খুনসুটি দেখছে আর নিজেদের মধ্যে কথা বলছে। জানো নীলু, এখন সত্যি নিজেদেরকে সম্পূর্ণ মনে হয়। তাই তোমাকে পাওয়ার পর থেকে আমার জীবনটা এরকম অন্যরকম হয়ে গেল। একটা সময় তোমাকে না পাওয়ার বেদনায় ছন্নছাড়া হয়ে গিয়েছিলাম। কখনো ভাবতে পারিনি আবার তোমাকে ফিরে পাবো। সত্যি আমি খুবই লাকি, কারণ তোমাকে আমি পেয়েছি। আমিও তো কখনো ভাবিনি তোমাকে পাবো, তাও এভাবে। জানো, যখন আমাদের বিয়ে হয়েছিল না, তখনও আমি ঠিক সবটা মেনে নিতে পারছিলাম। শুধু মনে হচ্ছিল যে আদৌ কি আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো, আমাদের সম্পর্কটার পরিণয় কি হবে। আর এখন দেখো, সে তুমি আমার সব কিছু। আমিও খুব লাকি তোমায় পেয়ে। হ্যাঁ, অতীতের কিছু সময় আমাদের এমন মনে হয় যে আমরা যা চাচ্ছি সেটা পাচ্ছি না, এটা ভেবে আমরা খুবই কষ্ট পাই। তবে জানো তো, এখন মনে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তিনি আমাদের কাছ থেকে কিছু নিয়ে নিলে তার থেকেও অনেক ভালো কিছু আমাদের ফিরিয়ে দেয়। আর এটা আমি তোমাকে পাওয়ার পরে বুঝেছি। সেদিন আমি কিছু হারিয়েছি বলে আজ তোমাকে পেয়েছি, যার জন্য আজ আমি খুবই খুশি। আমিও। ওদের কথা মাঝে বাচ্চা দুটো ওদের কাছে চলে আসে। হ্যাঁ, এতক্ষণ নীলাশা আর অরুদ্রই কথা বলছিল। আর ছেলে মেয়ে দুটো ওদেরই। অরণি আর নিহান ওদের ভালোবাসার অংশ, যাদের ঘিরে ওদের সুখের সংসার। খুব সুখে শান্তিতে আছে ওরা দুজন ছেলে মেয়েদেরকে নিয়ে। খুবই ভালোভাবে চলছে ওদের জীবন, হাসি আনন্দের মধ্য দিয়ে ওদের বাচ্চাদেরকে নিয়ে। আর বিভোর আর লিজা, ওরাও ওদের কর্মের শাস্তি পেয়েছে। সব কাজেরই পরিণয় আছে, সেটা ভালো হোক কিংবা খারাপ। তাই ওরা আর পার পায়নি। লিজা বিভোরের কাছ থেকে অনেক টাকা পয়সা গহনাগাটি সব নিয়ে সেদিনই অন্য একটা ছেলের সাথে চলে যায় এবং 1 মাসের মধ্যে তাকে বিয়ে করে তার সাথে লন্ডনে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সেই ছেলেটি লিজার কাছ থেকে সকল টাকা পয়সা গহনা কেড়ে নিয়ে লিজাকে একটা নারী পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকেও খুব খারাপ একটা জায়গায় পড়ে যায়, যেখান থেকে ও শত চেষ্টা করেও আর পালাতে পারেনি। শেষেও ওদের থেকে শারীরিক মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর লিজা মারা যায়। সেও শাস্তি পেয়েছে। লিজা যাওয়ার কিছুদিন আগে ওর মা হঠাৎ স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। কিন্তু লিজা ওনার কথা না ভেবে ওনাকে ফেলে চলে যায়। সেদিন ওনাকে দেখার মতো আর কেউ ছিল না। তবে এত অন্যায় করার পরেও নীলাশা ওনাকে ফেলে দেননি। ওনার মেয়ে ওনাকে না দেখলেও নীলাশা ওনাকে যথেষ্ট সেবা যত্ন করেছিলেন। আর বিভোর সেদিনের পর থেকে নিজেকে সবার কাছ থেকে যেন গুটিয়ে নিয়েছিল। কারো সাথে আর কোনো কথা বলতো না। প্রতি মুহূর্তে নিজের করা অন্যায়ের জন্য অনুশোচনায় ভুগেছে। আর সবচেয়ে বেশি কষ্ট তখন পেয়েছে যখন অরণি আর নিহানের সাথে অরুদ্র খুনসুটি দেখছে। ওকে বাবা বাবা করে, ওর সাথে হাসি মজা, এসব দেখে ওর কলিজাটা যেন ছেড়ে আসে। ও এখন বুঝতে পারে ও যে কি হারিয়েছে। আজ ওর সামনে ওর ভালোবাসার মানুষ ওরই ভাইয়ের সাথে ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করছে। এসে কষ্টের আর কি হতে পারে। যদিও নীলাশা অরুদ্র ওর সাথে অনেকটাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু ও পারেনি। বিভোরের মা বাবাও ছেলের এই কষ্ট দেখে প্রতিটা মুহূর্তে জর্জরিত হয়েছে। একমাত্র ছেলের এই করুণ দশা তারা মেনে নিতে পারছে না। তবুও নিয়তির লেখন তো মানতেই হবে।
আর সবথেকে বড় কথা হলো কর্মফল। যে যেমন কাজ করবে তার পরিণতি সেটা সে পাবেই। তবে নীলাশা আর রুদ্রও যে খুব ভালো আছে এটাই আনন্দের বিষয়। আর এভাবে অটুট থাকুক ওদের ভালোবাসার বন্ধন। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে পরিণয়। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিন এমন নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।